আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। ঘটনাটি যিনি আমাদেরকে শেয়ার করেছেন তার নাম মোহাম্মদ শাকিল মিয়া। ওনার বাড়ি শেরপুর জেলার নকলা থানার বারৈকান্দি গ্রামে। প্রথম যে ঘটনাটি উনি উল্লেখ করেছেন, ঘটনাটির সময়কাল 2001 বা 2 সাল। তখন তিনি দ্বিতীয় শ্রেণীর ছাত্র। ওনার নানুর বাবার বাড়ি ছিল ওনাদের গ্রামের ঠিক পাশের গ্রামেই, নাম আদমপুর। উত্তরাধিকার সূত্রে ওনার আম্মা বেশ কিছু জায়গা জমি পান, সেখানে তাদের চাষের জমি রয়েছে। আর তার ঠিক পাশেই ওনার নানুর বড় ভাইয়ের বাড়ি। একদিন হঠাৎ করেই ওনার নানুর বড় ভাইয়ের স্ত্রী মারা যান। তো ওনাদের বাড়ির সবাই স্বাভাবিকভাবেই দেখতে যান, শুধু শাকিল ভাই বাদে। কারণ উনি উল্লেখ করেছেন যে উনি মৃত লাশ দেখতে পারেন না, প্রচন্ড ভয় পান তিনি ছোটবেলা থেকেই। এই কারণে বাড়ির সকলে গেলেও তিনি যাননি। এর প্রায় মাসখানেক পর একটি ঘটনা ঘটে। শাকিল ভাই ওনার আব্বার সাথে ওনাদের রিকশায় করে সেই আদমপুর গ্রামে ওনাদের জমিতে ধান দেখতে যান, যেখানে ধান লাগানো হয়েছিল। ওনার আব্বা রিকশাটা ওনার নানুর বড় ভাই অর্থাৎ ওনার সেই নানার বাড়ির সামনের রাস্তায় রেখে ওনাকে রিকশায় বসিয়ে রেখে দেন এবং ওনার আব্বা চলে যান ধান ক্ষেত দেখতে। উনি চুপচাপ বসেছিলেন। উনি যখন রিকশায় বসে আছেন, হঠাৎ ওনার চোখ যায় ওই বাড়িটির দিকে, তার মানে হচ্ছে ওনার নানুর বড় ভাইয়ের বাড়িটির দিকে। উনি খেয়াল করেন যে ওইখানে একটি বড় নারকেল গাছ রয়েছে। ওই নারকেল গাছের নিচে কেউ একজন হাঁটাহাঁটি করছে। এটি কিন্তু দিনের বেলার ঘটনা। উনি ভালো করে খেয়াল করেন যিনি হাঁটছেন তিনি আর কেউ নন, মাসখানেক আগে মারা যাওয়া ওনার নানুর বড় ভাইয়ের স্ত্রী, যার মৃত্যু হলে ওনার পরিবারের সকলে দেখতে গিয়েছিলেন, শুধু উনি বাদে। ওনার কিন্তু তখন মনেই ছিল না যে উনি মারা গেছেন, একদম ভুলে গিয়েছিলেন। উনি তাকে কি করেন, তাকে ডাক দেন। তার ডাক শুনে সেই মৃত মানুষটি তার দিকে তাকায়। তারপরে শাকিল ভাই দেখেন ওই মৃত মানুষটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল, ঠিক যেন হাওয়ায় মিলিয়ে গেল। তিনি তখন বুঝতে পারেন যে হায় হায়, আমি কাকে দেখেছি, কাকে ডাক দিলাম। ইনি তো কয়েক মাস আগেই মারা গেছেন। আমি কি ঠিক দেখেছি? হ্যাঁ, উনি ঠিক দেখেছিলেন। উনি প্রচন্ড জোরে একটা চিৎকার করে ওঠেন। ওনার চিৎকার শুনে ওনার বাবা দূর থেকে দৌড়ে চলে আসেন, এসে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন তিনি সব ঘটনা খুলে বলেন। ওই ঘটনা শোনার পর ওনার বাবার চোখে মুখেও ভয়ের একটি ছাপ পড়ে, কিন্তু তিনি ছোট থাকার কারণে এই বিষয়ে আর কোনো কথাই ওনার বাবা তাকে বলেন না। ধানের ক্ষেত দেখা বাদ দিয়ে দ্রুত রিকশা নিয়ে এবং ওনাকে সাথে নিয়ে ওনার বাবা ওই স্থান ত্যাগ করেন। এর পরের যে ঘটনাটি, এটি ঘটে 2009 সালের শেষের দিকে। তখন এই শাকিল ভাই এবং ওনার বন্ধুরা মিলে ওনাদের বাড়ির পেছন দিকে খেলাধুলা করছিলেন। ওনারা যখন খেলছিলেন তখন হঠাৎ করে শাকিল ভাই লক্ষ্য করেন ওনাদের বাসার যে ওয়াশরুমটা আছে, এই ওয়াশরুমের পেছন দিকে সাদা কাপড় পরিহিত একজন মানুষ দাঁড়িয়ে আছে। তার হাইট হবে প্রায় 10 থেকে 12 ফুট। দূর থেকে বোঝা যাচ্ছিল যে তার মাথা দেখা যাচ্ছে না, কিন্তু তার পা মাটির উপরে। ঠিক অদ্ভুত একটা মানুষ, যার মাথাটা বোঝা যাচ্ছে না। উনি এই দৃশ্য দেখে দৌড়ে বাড়ি চলে আসেন। বাড়িতে এসে সবাইকে ঘটনাটি খুলে বলেন।
ওনার কথা শোনার পরে সবাই সেই স্থানে যায় ঘটনাটি দেখার জন্য, কিন্তু স্বাভাবিকভাবেই সেখানে এসে কাউকে পাওয়া যায় না। উনি ওই সময়ে খেলার মাঠে তার বন্ধুদেরকে কিছুই বলেননি, কারণ হচ্ছে তিনি চিন্তা করেছিলেন তার বাড়িতে কে এসেছে। এই চিন্তা করে তিনি খেলার মাঠের বন্ধুদেরকে কিছু না বলে দৌড়ে বাড়িতে চলে আসেন। তিনি বুঝতে পারেন না যে আসলে কি হচ্ছে, কে এসেছিল। বাড়িতে যখন কাউকে জিজ্ঞেস করা হয় যে সে কে ছিল, বাড়ির লোকেরা তাকে কিছু বলে না। হঠাৎ করেই ওই রাতে তার প্রচন্ড জ্বর আসে। বাড়ির সদস্যরা তারা ডাক্তারের কাছে না নিয়ে হুজুরকে ডেকে আনেন, পানি পড়া দেন, ঝাড়ফুঁক করা হয় এবং আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে যান। শাকিল ভাই তখনও বুঝতে পারেননি আসলে বাড়ির সদস্যরা ডাক্তারের কাছে না গিয়ে বা না নিয়ে তাকে কেন হুজুরকে ডেকে ঝাড়ফুঁক করালেন এবং উনি সুস্থ হয়ে গেলেন। কারণ তখনও তিনি ছোট মানুষ ছিলেন, খুব বেশি বয়স যে ছিল তা না, কিন্তু এই বিষয়গুলো বললে তিনি খুব ভয় পাবেন। এই কারণে হয়তো বা বাড়ির সদস্যরা বিষয়টি চেপে যায়, তাকে কিছু বলেনি। এর পরের ঘটনাটি ঘটেছিল 2015 সালে। তখন ওনার আব্বা এবং আম্মা গাজীপুরে থাকতেন এবং উনি অন্য জায়গায় থাকতেন। স্কুল বন্ধ থাকার কারণে তিনি গাজীপুরে আব্বা আম্মার কাছে বেড়াতে আসেন। বেশ কিছুদিন ছিলেন সেখানে, সব ঠিকঠাক ছিল। সারাদিন খাওয়া দাওয়া করে ঘুরে বেড়ানোটাই ছিল তার প্রধান কাজ ওই সময়ে। এমনই একদিন রাত্রে খাওয়া দাওয়া করে তিনি ঘুমিয়ে যান। ঘুমের মধ্যে হঠাৎ করেই ওনার ঘুম ভেঙে যায়, আর উনি দেখতে পান ওনাদের কাপড় চোপড়ের যে আলনা রাখা রয়েছে, সেই আলনার মধ্য থেকে সাদা কাপড় পরিহিত একজন লোক বের হয়ে আসলো। হামাগুড়িতে বের হয়ে এসে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। ঘরের ডিম লাইটের আলোতে তিনি স্পষ্ট সেই বিষয়টি বুঝতে পারছিলেন। কয়েকবার তিনি চোখ কচলান যে আসলে কি তিনি ঠিক দেখছেন, কিন্তু হ্যাঁ, তিনি ঠিক দেখছিলেন। এরপর তিনি দেখেন ওই সাদা কাপড় পরিহিত একজন মানুষ আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে আসছে। এটা দেখে তিনি রীতিমতো ভয়ে জড়সড় হয়ে যান। ওনার শরীর আর চলে না, মনে হচ্ছে পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে। ওনার মুখ দিয়েও কোনো কথা বের হচ্ছে না। ওই সাদা কাপড় পরিহিত মানুষটি তার সামনে এসে হঠাৎ কুচকাওয়াজের মতো করে হাত পা নড়ানো শুরু করেন। বেশ কিছুক্ষণ এরকম করার পর হঠাৎ তিনি দেখেন যে ওই অবয়বের ঘাড় থেকে মাথাটা আলাদা হয়ে গেল এবং জানালার শিক ভেদ করে ওই মাথাটি জানালার বাইরে চলে গেল। এদিকে তার বডির নিচের অংশ কিন্তু রয়ে গিয়েছিল, ঠিক আগের মতোই কুচকাওয়াজের মতো করে হাত পা নড়াচড়া করছিল। এই নড়াচড়া করার অত অবস্থাতেই আস্তে 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 তার দেহটা স্বচ্ছ হতে থাকে এবং স্বচ্ছ হতে হতে আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। যখন এই দেহটি পুরোপুরি অদৃশ্য হয়ে যায়, তখন তিনি চিৎকার করার মতো শক্তি তার চলে আসে, তার গলায় চলে আসে, তার শরীরে চলে আসে নড়াচড়া করার মতো শক্তি। তারপর তিনি যখন জোরে চিৎকার দেন, তার বাসা থেকে বা ওই বাসার অন্য রুমে তার আব্বা আম্মা ছিল, তারা চলে আসেন, সব ঘটনা খুলে বলেন কি হয়েছে। তার বাবা মা বলে, ও কিছু না, তুমি হয়তো ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেছ, এই বলে তাকে সান্ত্বনা দেয়। এই বড় বড় 3টি ঘটনা যখন তার সাথে ঘটেছে, প্রত্যেকেই চোখের ভুল বলে সান্ত্বনা দিয়েছে। যেমন প্রথম ঘটনা, যখন তার নানুর বড় ভাইয়ের মৃত স্ত্রীকে দেখেছিল, তখন তার বাবা ভুল দেখেছে বলে সান্ত্বনা দিলেও কেন তিনি তড়িঘড়ি করে সেখান থেকে তাকে নিয়ে চলে গেলেন। দ্বিতীয় ঘটনা, যখন ওই ওয়াশরুমের পেছন দিকটাতে একজন লম্বা অবয়বের মানুষকে দেখেছিলেন, তাকে দেখার পর বাড়িতে এসে যখন বলেছিলেন কেনই বা সন্ধ্যার পরে তার জ্বর হয়েছিল, কেনই বা তার পরিবারের সদস্যরা ডাক্তারের কাছে না গিয়ে ঝাড়ফুঁক করেছিল এবং সেই ঝাড়ফুঁকে তিনি সুস্থ হয়েছিলেন।
আর তৃতীয় ঘটনাতে তিনি যেটা দেখেছিলেন, সেই একটি সাদা কাপড় পরা অবয়ব, যেই অবয়বের মাথাটা হঠাৎ করে দেহ থেকে আলাদা হয়ে জানালার শিক ভেদ করে চলে যান এবং তার দেহটাও আস্তে আস্তে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হয়ে বাতাসের সাথে মিশে যায়। এরকম ঘটনা তিনি 3 বার প্রত্যক্ষ করেছেন, কিন্তু এই 3টি ঘটনার ব্যাখ্যা তিনি খুঁজে পাননি বা কেউ তাকে বলেনি। লিসেনার, কি হতে পারে? কমেন্ট সেকশনে জানাবেন। এটি ছিল শাকিল ভাইয়ের ঘটনা। আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের ঘটনায়। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। বলতে খুবই ভালো লাগছে যে আমি আপনার প্রতিটি এপিসোড দেখি আর নতুন এপিসোডের অপেক্ষায় থাকি। এই ঘটনা যখন আমার সাথে ঘটে তখন আমার পৃথিবীটা কেবল অন্ধকার হয়ে এসেছে। আমার মা, আমার পৃথিবী, আমার একমাত্র আশ্রয় আমাকে ছেড়ে চলে গেছেন মাত্র 3 দিন হলো। এই 3 দিনে আমি এক মুহূর্তের জন্য শান্তি পাইনি। বুকের ভেতরটা এমন ভাবে পড়ছিল যেন কেউ জ্বলন্ত কয়লা রেখে দিয়েছে। মা ছাড়া আমার যে আর কেউ ছিল না। বাবা মারা গেছেন ছোটবেলায়, তার আবছা স্মৃতি ছাড়া কিছুই মনে নেই। মাই ছিলেন আমার বাবা, আমার বন্ধু, আমার সব। সেই মা এখন কবরের নিথর বাসিন্দা। এই সত্যটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। সময়টা ছিল ঘোর বর্ষাকাল, আষাঢ়ের এমন এক সময় যখন আকাশ যেন অভিমান করে বসে থাকে। সারাদিন ঝিরে ঝিরে বৃষ্টি, আবার কখনো আকাশ ভেঙে নামে মুষলধারে বর্ষণ। গ্রামের মেঠো পথগুলো কাদায় মাখামাখি, চারদিকে একটা ভেজা সদা গন্ধ। আমাদের গ্রামের এক প্রান্তে একটা ছোট্ট পারিবারিক কবরস্থান ছিল। খুব বড় নয়, তবে ছোট বলা চলে না। লম্বায় হয়তো 50 থেকে 70 গজ আর চওড়ায় 30-40 গজ হবে। মূলত গ্রামের কিছু গণ্যমান্য পরিবারের মানুষদের জন্যই এই জায়গাটা সংরক্ষিত ছিল। কবরস্থানটা বেশ পুরনো, বিশাল বিশাল গাছপালায় ঘেরা। দিনের বেলাতেও জায়গাটা কেমন যেন থমথমে আর শান্ত হয়ে থাকতো। আমার মায়ের কবরটা ছিল সেই কবরস্থানের প্রায় শেষ মাথায়, একটা বড় আম গাছের নিচে। সেদিন ছিল মায়ের দাফনের 3য় দিন। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা। মাগরিবের আজান ভেসে আসছিল দূর মসজিদ থেকে। আমার মনটা কিছুতেই ঘরে টিকছিল না। মায়ের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। মনে হচ্ছিল মা বুঝি কবরের ওই অন্ধকার ঘরে একা একা খুব ভয় পাচ্ছেন। এই অবুঝ চিন্তাটা মাথায় থেকে কিছুতেই সরাতে পারছিলাম না। তাই কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে পড়লাম। যখন বের হই তখন বৃষ্টি ছিল না, তবে আকাশ মেঘে ঢাকা ছিল, যে কোনো মুহূর্তে ঝরে পড়ার জন্য প্রস্তুত। কবরস্থানে পৌঁছে আমি সোজা মায়ের কবরের কাছে চলে গেলাম। নতুন মাটি এখনো ঠিক মতো বসেনি, বৃষ্টির পানিতে ভেজে কেমন যেন আরো অসহায় লাগছিল কবরটাকে। আমি কবরের পাশে মাটিতে বসে পড়লাম। চারদিকে তখন প্রায় অন্ধকার নেমে এসেছে। ঝিঝি পোকার ডাক আর ব্যাঙের কোলাহলে পরিবেশটা কেমন যেন রহস্যময় হয়ে উঠেছিল। আমি মায়ের কবরের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। মুখের ভেতর জমে থাকা সব কষ্ট যেন কান্নার সাথে বেরিয়ে আসতে চাইছিল। মা, ও মা, তুমি আমাকে একা ফেলে কই চলে গেলে? আমার যে আর কেউ নাই মা, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি কি শুনতে পাচ্ছ? এই কথাগুলো বিড়বিড় করতে করতে আমি মাটিতে লটিয়ে পড়লাম। কতক্ষণ এভাবে কেটেছিল জানি না। হোশ ফিরল যখন শরীরে ঠান্ডা পানির স্পর্শ পেলাম। তাকিয়ে দেখলাম ঝুম বৃষ্টি শুরু হয়েছে। দেখতে দেখতে সেই বৃষ্টি মুষলধারে বর্ষণের রূপ নিল। চারপাশ ঘন অন্ধকারে ঢেকে গেল। শুধু থেকে থেকে বিদ্যুতের ঝলকানিতে কবরস্থানের গাছপালা আর পুরনো কবরগুলো মুহূর্তের জন্য দৃশ্যমান হয়ে আবার অন্ধকারে হারিয়ে যাচ্ছিল। সময়টা তখন এশার পরেও গড়িয়ে গেছে। আমার বাড়ি কবরস্থান থেকে খুব বেশি দূরে নয়, হেঁটে গেলে মিনিট 15 পথ। বৃষ্টির দৌড়ে আমার সারা শরীর ভেজে চুপচুপে হয়ে গেল। ঠান্ডা বাতাসে কাঁপুনি ধরে যাচ্ছিল। ভাবলাম এবার বাড়ি ফেরা উচিত, কিন্তু মনটা কিছুতেই মায়ের কবর ছেড়ে উঠতে চাইছিল না। তবু অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালাম। ভেজা শরীর নিয়ে বাড়ির দিকে পা বাড়াবো, ঠিক তখনই একটা ডাক শুনলাম। একটা কণ্ঠ যা আমার শিরায় শিরায়, আমার রক্তের প্রতিটি কণায় মিশে আছে। আমার মায়ের কণ্ঠ। আরাফাত। ডাকটা এতটাই স্পষ্ট ছিল যে আমার মনে হলো বাবুজি আমার পাশেই দাঁড়িয়ে আছেন। আমার কান্নার শব্দে হয়তো তার ঘুম ভেঙে গেছে। এক মুহূর্তে আমার সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট যেন উবে গেল। এক অনাবিল আনন্দে আমার ভেতরটা ভরে উঠল। তাহলে কি আমার কান্না আল্লাহ শুনেছেন? তিনি কি আমার মাকে ফিরিয়ে দিয়েছেন? আমি উত্তেজনায় কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলাম, মা,
বিদ্যুৎ বেগে আমি পেছনের দিকে ঘুরলাম, কিন্তু আমার সব আশা, সব আনন্দ এক নিমেষে চুরমার হয়ে গেল। সেখানে কেউ ছিল না, কেউ না, শুধু অন্ধকার আর মুষলধারে বৃষ্টি। আমি ভাবলাম হয়তো বৃষ্টির শব্দের কারণে আমি ভুল শুনেছি, কিন্তু আমার মন মানছিল না। আমি নিশ্চিত আমি আমার মায়ের গলায় শুনেছি। আমি পাগল পারা হয়ে গেলাম। মায়ের নাম ধরে ডাকতে ডাকতে পুরো কবরস্থানে তাকে খুঁজতে শুরু করলাম। মা, তুমি কই? আমার সাথে কথা বলো মা, আমি জানি তুমি এখানে আছো। আমার চিৎকারের শব্দ বৃষ্টির গর্জনে হারিয়ে যাচ্ছিল। পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালালাম, কিন্তু বেশিক্ষণ সে আলো স্থায়ী হলো না। বৃষ্টির পানি হয়তো ভেতরে ঢুকে গিয়েছিল। কয়েকবার মিটমিট করে জ্বলে আলোটা দপ করে নিভে গেল। আমার হাতের মুঠোয় থাকা শেষ আলোটুকু নিভে যেতেই চারপাশটা বিদঘুটে কালো অন্ধকারে ছেয়ে গেল। এমন অন্ধকার আমি আমার জীবনে দেখিনি। মনে হচ্ছিল যেন আমি কোনো অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। কবরস্থানের ভারী থমথমে পরিবেশটা এবার যেন আমার ঘাড়ে চেপে বসলো। আমার মনে হতে লাগলো এই কবরস্থানে আমি একা নই, আমার সাথে অদৃশ্য আরো কেউ আছে। সেই অনুভূতিটা আমার রক্ত জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম। শুধু বৃষ্টির কারণে নয়, এক অজানা ভয় আমাকে গ্রাস করতে শুরু করেছিল। চারপাশের নিকষ কালো অন্ধকারে আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আমার মোবাইলটা নিভে যাওয়ার পর পুরো পৃথিবীটাই যেন আমার জন্য অন্ধকার হয়ে গিয়েছিল। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, নড়ার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছিলাম। কিছুক্ষণ আগেই যে মায়ের কণ্ঠ শুনে আমার মনটা আনন্দে নেচে উঠেছিল, এখন সেই কণ্ঠের স্মৃতি আমাকে ভয়ে কুঁকড়ে দিচ্ছিল। আমি পুরো কবরস্থানটা তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু মায়ের কোনো চিহ্ন পাইনি। তাহলে কি আমাকে ডেকেছিল? মায়ের কণ্ঠ এমন নিখুঁতভাবে নকল করা কি সম্ভব? কান্নায় আমার বুকটা আবার ফেটে যাচ্ছিল, তবে এবার কান্নার সাথে মিশেছিল এক অজানা আতঙ্ক। মাকে খুঁজতে খুঁজতে আমি কখন যে কবরস্থানের প্রবেশদ্বারের কাছাকাছি চলে এসেছিলাম তা খেয়ালই করিনি। এখান থেকে আমাদের গ্রামের পথটা আবছা দেখা যায়। মনে মনে ভাবছিলাম হয়তো আমার মনের ভুল। মায়ের শোকে আমি হয়তো অপ্রকৃতিস্থ হয়ে পড়েছি। বাড়ি ফিরে যাওয়াই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আমি যখন ঘুরে দাঁড়াবো ঠিক সেই মুহূর্তে আকাশের বুক চিরে তীব্র আলোর ঝলকানি নিয়ে একটা বিদ্যুৎ চমকালো। সেই আলোয় কয়েক সেকেন্ডের জন্য কবরস্থানের ভেতরটা দিনের মতো পরিষ্কার হয়ে গেল। আর ঠিক তখনই আমার চোখ পড়ল কবরস্থানের ভেতরের দিকে, আমার মায়ের কবরের দিকটায়। আমার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আমি যা দেখলাম তা বিশ্বাস করার মতো নয়। আমার মায়ের কবরের ঠিক সামনে একজন নারী আকৃতির অবয়ব দাঁড়িয়ে আছে। আগাগোড়া সাদা কাপড়ে ঢাকা, বৃষ্টির মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কোনো নড়চড় নেই। এ ভয়ঙ্কর রাতের আধারে, এই মুষলধারে বৃষ্টির মধ্যে কবরস্থানে একজন মহিলা। আমার মস্তিষ্ক যেন কোনো যুক্তি খুঁজে পাচ্ছিল না। যে কোনো স্বাভাবিক মানুষ এই দৃশ্য দেখলে ভয়ে জ্ঞান হারাতো, কিন্তু আমার শোকাতুর মন কোনো বিপদের কথা ভাবতেই পারল না। আমার অবচেতন মন চিৎকার করে বলে উঠল, ওটা আমার মা। আমার মা আমার ডাকে সাড়া দিয়ে কবর থেকে উঠে এসেছেন। এই চিন্তাটা মাথায় আসতেই আমার সমস্ত ভয় উধাও হয়ে গেল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমার মনের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো, মা। এই একটা শব্দ উচ্চারণ করে আমি পাগলের মতো সে অবয়বটির দিকে দৌড়াতে শুরু করলাম। কাদায় মাখামাখি পিচ্ছিল পথে আমার পা পিছলে যাচ্ছিল, কিন্তু সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ ছিল না। আমার সমস্ত সত্তা জুড়ে তখন কেবল একটাই চিন্তা, আমার মা ফিরে এসেছেন। আমি আমার মাকে আবার ফিরে পাবো। দৌড়াতে দৌড়াতে অন্ধকারের মধ্যে হঠাৎ শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে আমি হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেলাম। একটা পুরনো কবরের বাঁধানো অংশের সাথে আমার পা বেঁধে গিয়েছিল। পড়ার সাথে সাথেই কোনো আর হাঁটুতে তীব্র ব্যথা অনুভব করলাম। হাতটা যে ছিলে গেছে তা গরম রক্তের স্রোত অনুভব করে বুঝতে পারলাম। আমার হাতে থাকা মোবাইলটা ছিটকে গিয়ে কোথায় যে পড়লো তার কোনো হদিস পেলাম না। বৃষ্টি ততক্ষণে আর ঝিরিঝিরি পর্যায়ে নেই, একেবারে মুষলধারে ঝরছে, যেন আকাশ আজ তার সমস্ত জল পৃথিবীকে দিয়ে দেবে। আমি কোনো মতে কাদা পানি থেকে উঠে দাঁড়ালাম, সারা শরীর ভিজে কাদায় মাখামাখি। কিন্তু আমার শারীরিক কষ্টের চেয়েও মানসিক কষ্টটা তখন বেশি হচ্ছিল। আমি আবার মায়ের কবরের দিকে তাকালাম, কিন্তু এবার সেখানে কাউকে দেখা যাচ্ছিল না। চারপাশটা আগের মতোই অন্ধকার আর শূন্য। আমার বুকটা হাহাকার করে উঠল। তাহলে কি আমি ভুল দেখলাম, নাকি মা আমাকে দেখে আবার লুকিয়ে পড়েছেন? আমি ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। আমার বিচার বুদ্ধি যুক্তি সবকিছু যেন লোপ পেয়েছিল। আমি খুব ধীর কণ্ঠে প্রায় ফিসফিস করে ডাকতে লাগলাম, মা, ও মা, তুমি কই গেলা? আমি আর দৌড়ালাম না। টলতে টলতে অন্ধকারের মধ্যেই বিদ্যুতের ক্ষণস্থায়ী আলোর সাহায্য নিয়ে মায়ের কবরের দিকে এগিয়ে যেতে লাগলাম। সেখানে পৌঁছে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। কবরের পাশে মাটিতেই
হাঁটু গেড়ে বসে পড়লাম। আমার সব আশা শেষ হয়ে গিয়েছিল। বুঝতে পারছিলাম যা দেখেছি তা হয়তো আমার মনের বিভ্রম। আমি অঝরে কাঁদতে শুরু করলাম। কান্নার দমকে আমার পুরো শরীরটা দোলে দোলে উঠছিল। কিছুক্ষণ কাঁদার পর আমার মনে হলো মায়ের জন্য দোয়া করা উচিত। আমি চোখ বন্ধ করে দরুদ শরীফ পড়তে শুরু করলাম। একবার, দুইবার, তিনবার যখন আমি মনোযোগ দিয়ে দরুদ পড়ছি, তখন হঠাৎ করেই যেন আমার ঘোরটা কেটে গেল। আমার চেতনা ফিরে এলো। আর চেতনা ফিরে আসতেই আমার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল। আমার এতক্ষণের কর্মকাণ্ডগুলো সিনেমার মতো চোখের সামনে ভাসতে লাগলো। আমি ঝড় বৃষ্টির রাতে কবরস্থানে এক নারী অবয়ব দেখে তাকে আমার মা মনে করে পাগলের মতো ছুটে এসেছি। আমার নিজের বোকামিতে নিজেরই অবাক লাগলো। কিন্তু পরক্ষণে যে চিন্তাটা আমার মাথায় এলো, তাতে আমার শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। চেতনা ফিরে পেতেই আমার মনে প্রশ্ন জাগলো, রাতের বেলায় কবরস্থানে মহিলা কোথা থেকে আসবে? তা আবার সাদা কাপড় পরা। আমাদের গ্রামের কোনো মহিলা তো দিনের বেলাতেও একান্ত প্রয়োজন ছাড়া কবরস্থানে আসে না। মাঝে মধ্যে পুরুষরা আসে কবর জিয়ারত করতে। তাহলে এই ভয়াল রাতে, এই ঝড়ের মধ্যে একজন মহিলা একা একা কবরস্থানে কি করছিল? তাও আবার আমার মায়ের কবরের সামনে। যখন এই বাস্তবতাটা আমি উপলব্ধি করতে পারলাম, তখন আমার বুকটা ভয়ে মোচড় দিয়ে উঠল। আমার এতক্ষণের শোক, মায়ের জন্য ভালোবাসা সবকিছুকে ছাপিয়ে এক তীব্র আদিম ভয় আমার সত্তাকে গ্রাস করে ফেলল। আমি বুঝতে পারলাম আমি কোনো সাধারণ ঘটনার সম্মুখীন হইনি। আমি এমন কিছুর পাল্লায় পড়েছি যা স্বাভাবিক নয়, যা ভালো কিছু নয়। ভয়ে আমি সাথে সাথে উঠে দাঁড়ালাম। আমার ভেজা কাদালিপ্ত শরীরটা থরথর করে কাঁপতে শুরু করলো। আমার মনে হলো এই কবরস্থানের প্রতিটা গাছ, প্রতিটা কবর যেন জীবন্ত হয়ে উঠেছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি মারাত্মক কোনো বিপদে পড়তে চলেছি। চেতনা ফিরে পাওয়ার পর আমার প্রথম কাজ হলো পকেটে হাত দেওয়া, মোবাইলটা খোঁজার জন্য। কিন্তু পকেট খালি। তখনই আমার মনে পড়লো কিছুক্ষণ আগে ওই নারী অবয়বের দিকে দৌড়ে যাওয়ার সময় আমি আছাড় খেয়ে পড়েছিলাম আর মোবাইলটা হাত থেকে ছিটকে গিয়েছিল। এই ঘুটঘুটে অন্ধকারে সে মোবাইল খুঁজে পাওয়া সম্ভব? আলোর শেষ ভরসাটুকু হারিয়ে আমি পুরোপুরি অসহায় হয়ে পড়লাম। ধীরে ধীরে কবরস্থানের পরিবেশটা আমার শরীর আর মনকে যেন আরো ভারী করে তুলছিল। বাতাসের শো শো শব্দ, বৃষ্টির একটানা ঝমঝম আওয়াজ আর গাছের পাতার মর্মর ধ্বনি সবকিছু মিলেমিশে এক অশুভ ঐকতান তৈরি করছিল। আমার মনে হচ্ছিল এই কবরস্থানের বাতাস যেন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শীতল আর ভারী। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমি একবার ভয়ে ভয়ে আমার মায়ের কবরের দিকে তাকাচ্ছিলাম, আবার পরক্ষণে আতঙ্কিত চোখে চারপাশের অন্ধকারে কিছু খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। অন্ধকার যেন আরো ঘনীভূত হয়ে আমার চারপাশে একটা দেয়াল তৈরি করে দিয়েছিল। আমার বাড়ি এখান থেকে পায়ে হাঁটার পথে মিনিট 15-র দূরত্ব। এই মুহূর্তে সেই 15 মিনিটের পথ আমার কাছে 15 ক্রোশ বলে মনে হচ্ছিল। আমার মন স্পষ্টভাবে বলছিল এখানে আর এক মুহূর্ত থাকা উচিত নয়। যে কোনো মুহূর্তে একটা বড় অঘটন ঘটে যেতে পারে। যা কিছু আমি দেখেছি বা শুনেছি তা কোনোভাবেই স্বাভাবিক নয়। এই কবরস্থানে অশুভ কিছুর উপস্থিতি আমি আমার সমস্ত সত্তা দিয়ে অনুভব করতে পারছিলাম। আমার সারা শরীর বৃষ্টিতে ভিজে একাকার ছিল। ঝড়ো হাওয়ার দাপটে ঠান্ডাটা যেন আমার হাড়ের ভেতর পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। শরীরটা জমে যাচ্ছিল। আর চেতনা ফিরে পাওয়ার পর যে ভয়টা আমার মনে জেঁকে বসেছে, তাতে আমার অবস্থা আরো কাহিল হয়ে পড়েছিল। আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে। পেছনে কি আছে বা কে আছে তা দেখার দরকার নেই, শুধু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। মায়ের কবরের পাশ থেকে সরে এসে কবরস্থানের বাইরের দিকে যাওয়ার কাঁচা রাস্তাটার দিকে হাঁটা ধরলাম। আমার পা দুটো যেন চলছিল না। কাদার পানিতে মাখামাখি হয়ে পা তুলতে খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন পেছন থেকে আমার পা দুটো টেনে ধরেছে। তবু আমি মনের সমস্ত শক্তি এক করে সামনে এগোতে লাগলাম। ঠিক তখনই সেই ভয়ঙ্কর ঘটনাটা আবার ঘটল। আমার মায়ের সেই পরিচিত, সেই মায়াবী কণ্ঠে আবার আমি আমার নাম শুনলাম, আরাফাত, আরাফাত, ও আরাফাত। কেউ একজন ঠিক আমার পেছন থেকে 3 বার আমার নাম ধরে ডাকলো। কণ্ঠটা আমার মায়ের, কিন্তু এবার সেই ডাকে কোনো স্নেহ বা ভালোবাসা ছিল না। ছিল এক ধরনের শীতলতা, এক ধরনের হাহাকার, যা শুনলে যে কোনো মানুষের বুকের রক্ত পানি হয়ে যাবে। এবার আর আমার মনে কোনো আনন্দ জাগলো না, কোনো উচ্ছ্বাস তৈরি হলো না, বরং তীব্র ভয়ে আমার সারা শরীর বরফের মতো জমে গেল। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা বুঝি লাফ দিয়ে গলার কাছে চলে এসেছে। আমার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাবার বিন্দুমাত্র সাহস হলো না। আমি জানি পেছনে তাকালেই আমি এমন কিছু দেখব যা সহ্য করার ক্ষমতা আমার নেই। আমার মস্তিষ্ক আমাকে ক্রমাগত নির্দেশ দিচ্ছিল
থামিস না আরাফাত, থামিস না, দৌড়া। কিন্তু আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গিয়েছিল। আমি নড়তে পারছিলাম না, আমার সমস্ত শরীর অবশ হয়ে আসছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম, মনে মনে আল্লাহর নাম জপতে শুরু করলাম। কয়েক মুহূর্তের জন্য আমার মনে হলো হয়তো আমি জ্ঞান হারিয়ে ফেলবো, কিন্তু না, আমি সজাগ রইলাম প্রতিটি মুহূর্তের ভয়কে অনুভব করার জন্য। সেই কণ্ঠস্বরটা আমার মাথার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার মা, যিনি আমাকে ছাড়া কিছুই বুঝতেন না, তার কণ্ঠস্বর কিভাবে এতটা ভয়ঙ্কর হতে পারে? তাহলে কি এটা আমার মা নন? এটা অন্য কিছু, অন্য কোনো খারাপ জিনিস যে আমার মায়ের রূপ ধরে আমাকে ফাঁদে ফেলতে চাইছে? এই চিন্তাগুলো আমার মাথায় আসতেই আমি গায়ের জোরে এক ঝটকা দিয়ে আবার হাঁটতে শুরু করলাম। আমি কোনোভাবেই পেছনে তাকাবো না, যা হয় হোক, আমাকে এখান থেকে বের হতেই হবে। আমি আর মায়ের কবরের দিকে তাকালাম না, শুধু সামনের আবছার পথটার দিকে তাকিয়ে প্রায় দৌড়ানোর ভঙ্গিতে এগোতে লাগলাম। আমার প্রতিটি পদক্ষেপ কাদায় দেবে যাচ্ছিল, কিন্তু আমি থামলাম না। আমার মনে হচ্ছিল আমি যদি একবার থামি তাহলে আর কোনোদিন এই কবরস্থান থেকে বের হতে পারবো না। আমার পেছনে যেই থাকুক, সে আমার খুব কাছে চলে এসেছে। আমি তার উপস্থিতি অনুভব করতে পারছিলাম, একটা ঠান্ডা অশুভ উপস্থিতি যা আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল। আমি যখন আমার মায়ের কবরের সামনে থেকে মাত্র 4-5 কদম দূরে সরে এসেছি, ঠিক তখনই সেই চূড়ান্ত ভয়ঙ্কর ঘটনাটি ঘটল। আমার ডান কাঁধে একটা বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলাম। কেউ একজন আমার পেছন থেকে আমার কাঁধে তার হাত রেখেছে। সেই হাতের স্পর্শ এতটাই ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল যেন একখণ্ড বরফ কেউ আমার চামড়ার ওপর চেপে ধরেছে। এই ঝড় ও বৃষ্টির রাতে আমার নিজের শরীরও ঠান্ডা ছিল, কিন্তু এই স্পর্শের শীতলতা ছিল অস্বাভাবিক, অসহনীয়। মনে হচ্ছিল এই শীতলতা আমার চামড়া ভেদ করে মাংসপেশি ছাড়িয়ে সরাসরি আমার হাড়ের মজ্জায় গিয়ে আঘাত করেছে। আমার কাঁধে সেই হাতটা পড়ার সাথে সাথে আমার পুরো শরীরে তীব্র এক কম্পন শুরু হয়ে গেল। ভয়ের একটা বিদ্যুৎ প্রবাহ যেন আমার শির দ্বারা বেয়ে মস্তিষ্ক পর্যন্ত চলে গেল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো, কারণ আমার স্পষ্টভাবে মনে আছে আমি যখন কবরস্থানে এসেছিলাম তখন থেকে এখন পর্যন্ত আর কাউকে এই কবরস্থানে ঢুকতে দেখিনি। পুরো সময়টা আমি একাই ছিলাম। তাহলে কি আমার কাঁধের ওপর হাত রাখলো? আর যদি এমনটাও ধরে নেই যে আমার চোখের আড়ালে কেউ কবরস্থানে প্রবেশ করেছে, তাহলে কোনো জীবন্ত মানুষের হাতের স্পর্শ কিভাবে এতটা হেমশীতল হতে পারে? আমি নিজেও তো অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছি, আমার নিজের হাতও ঠান্ডা, কিন্তু তার তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ের, সহনীয়। কিন্তু এই হাতের স্পর্শে কোনো প্রাণের উষ্ণতা নেই, আছে শুধু মৃত্যুর শীতলতা। এসব চিন্তা আমার মাথায় আসতেই এক তীব্র আতঙ্কের শিহরণ আমার শরীর বেয়ে নেমে গেল। আমি সেই জায়গায় বরফের মূর্তির মতো জমে গেলাম। আমার নড়ার, কথা বলার, এমনকি চিৎকার করার শক্তিটুকুও যেন কেউ কেড়ে নিয়েছিল। আমার শুধু মনে হচ্ছিল আমার কাঁধের ওই অংশটুকু অবশ হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমার কাঁধে হাত রাখা অবস্থাতেই সেই সত্তাটি আবার আমার মায়ের কণ্ঠে আমার নাম ধরে ডাকলো, আরাফাত। কণ্ঠস্বরটা এবার এতটাই কাছ থেকে আসছিল, মনে হচ্ছিল কেউ আমার কানের পাশে মুখ রেখে কথা বলছে। সেই পরিচিত কণ্ঠ, কিন্তু তার ভেতরের সুরটা ছিল পৈশাসিক। আমার মায়ের মায়াবী ডাকের সাথে এর কোনো মিল ছিল না। এটা ছিল এক ফাঁদ, এক মায়া যা আমাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি তখন মনে মনে দোয়া করছিলাম যেন আমি জ্ঞান হারিয়ে ফেলি। এই ভয়ঙ্কর পরিস্থিতি সহ্য করার ক্ষমতা আমার আর ছিল না। আমি জানি আমার মা মৃত্যুবরণ করেছেন 3 দিন আগে। আমি নিজের হাতে তাকে কবরে শুয়ে দিয়ে এসেছি। তাহলে কে আমার মায়ের কণ্ঠে আমাকে ডাকছে এই গভীর রাতে, এই কবরস্থানের অন্ধকারে, ঠিক আমার পেছনে দাঁড়িয়ে? এই সব কিছু মিলিয়ে এমন এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো যা আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আমার সাথে এমন কিছু হতে পারে। আমার মনে হচ্ছিল আমার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবে। আমি চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছিলাম। আমার পেছনের অবয়বটিকে দেখার কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি জানি পেছনে তাকালে যা দেখব তারপর আমার মানসিক ভারসাম্য ঠিক থাকবে না। আমার শরীর কাঁপছিল, দাঁতে দাঁত লেগে ঠক ঠক শব্দ হচ্ছিল। বৃষ্টির ফোঁটাগুলো আমার কাছে গরম সীসার মতো মনে হচ্ছিল। চারপাশের পরিচিত পৃথিবীর সাথে আমার সংযোগ যেন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমি শুধু অনুভব করতে পারছিলাম আমার কাঁধের ওপর রাখা সেই হিমশীতল হাত আর কানের কাছে সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর। আমার মনে হচ্ছিল আমি বুঝি আর বাঁচব না। এই কবরস্থানই হতে চলেছে আমার শেষ ঠিকানা, আমার মায়ের কবরের খুব কাছেই। আমি যখন ভয়ে আর আতঙ্কে জমে গিয়েছিলাম তখন ধীরে ধীরে অনুভব করলাম সেই বরফ শীতল হাতটা এখন আর শুধু আমার কাঁধে চুপচাপ রাখা নেই, বরং এটি ধীরে ধীরে আমার কাঁধের ওপর চাপ বাড়াচ্ছে। প্রথমে হালকা চাপ, তারপর সেই চাপ বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল যে আমার মনে হলো আমার কাঁধের হাড়গুলো বুঝি
এই চাপে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। অসহ্য যন্ত্রণায় আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল। ভয়ে আর কষ্টে আমি আমার জীবনের সমস্ত শক্তি দিয়ে একটা চিৎকার দিলাম, কিন্তু আমার চিৎকারটা যেন আমার গলাতে আটকে গেল। খুব ক্ষীণ একটা গঙ্গানের মতো শব্দ বের হলো, যা বৃষ্টির শব্দ ভেদ করে কবরস্থানের সীমানা পার হতে পারলো কিনা আমার সন্দেহ আছে। আমার মনে হলো চারপাশের বাতাস যেন আমার কণ্ঠকে চেপে ধরেছে। আমি যখন যন্ত্রণায় চিৎকার করে উঠলাম, ঠিক তখনই আমার পেছনে থাকা সেই খারাপ জিনিসটা এক বিভৎস স্বরে হাসতে শুরু করলো। সেই হাসি কোনো মানুষের হাসি ছিল না, সেটা ছিল তীক্ষ্ণ ফ্যাসফেসে একটা শব্দ, যা শুনলে মনে হবে যেন কেউ মরিচা পড়া লোহার দরজা জোর করে খুলছে। সেই হাসির প্রতিটি কণা আমার কানে গরম তেলের মতো প্রবেশ করছিল। কাঁপা কাঁপা কণ্ঠে প্রায় অস্ফুটে আমি বললাম, কে কে আপনি? কিন্তু আমার পেছনে তাকানোর সাহস হলো না। আমি জানি আমি তাকাতে পারবো না। আমার প্রশ্ন শেষ হতেই এমন এক ভয়ঙ্কর কণ্ঠস্বরে আমার পেছন থেকে উত্তর এলো, যা আমার মায়ের কণ্ঠের আর কোনো অনুকরণ ছিল না। এটা ছিল তার আসল স্বর, এক বিকৃত গভীর আর কর্কশ কণ্ঠ। সে বলল, আমাকে দেখ, না হয় বুঝবি কিভাবে আমি কে। এই কথা শোনার পর আমার কলিজার পানি যেন শুকিয়ে গেল। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল। আমি কাঁদতে শুরু করলাম, কিন্তু আমার কান্নাও যেন শব্দহীন ছিল। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে চাইছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। এই বিশাল পৃথিবীতে, এই ঝড়ো রাতে, এই কবরস্থানে আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না। হঠাৎ করে সেই ঠান্ডা হাতটা আমার কাঁধ থেকে সরে গেল। এক মুহূর্তের জন্য আমি মুক্তি পেলাম, কিন্তু পরক্ষণেই কাঁধের তীব্র যন্ত্রণা আমাকে মাটিতে বসে পড়তে বাধ্য করলো। আমার মনে হলো আমার কাঁধটা যেন সত্যি ভেঙে চুরমার হয়ে গেছে। যন্ত্রণায় আমি কাতরাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আবার বিদ্যুৎ চমকালো। সেই আলোর ঝলকানিতে আমি আর চোখে একবার পেছনে কে বা কি আছে তা দেখার চেষ্টা করলাম, কিন্তু আমি যা দেখলাম তাতে আমার ভয় যেন 1000 গুণ বেড়ে গেল। আমার পেছনে কিচ্ছু নেই, একেবারে ফাঁকা, কেউ কোথাও নেই। এই উপলব্ধিটা আমাকে আরো বেশি ভয় পাইয়ে দিল। অদৃশ্য শত্রু দৃশ্যমান শত্রুর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। ভয়ে আমার প্রাণ প্রায় বের হয়ে যাওয়ার উপক্রম হলো। আমি কোনো মতে উঠে দাঁড়িয়ে দৌড়ানোর চেষ্টা করলাম। আমাকে এখান থেকে পালাতে হবে, কিন্তু আমি বেশি দূর দৌড়াতে পারলাম না। 2-3 কদম যেতেই আমার মনে হলো কেউ যেন আমার পা দুটো লোহার সাঁড়াশি দিয়ে শক্ত করে ধরে ফেলেছে। আমি সামনে এগোতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এবার আমার পায়ের হাড় দুটো ভেঙে যাবে। আমি পায়ে কোনো ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করতে পারছিলাম না, কিন্তু এমন এক প্রচন্ড শক্তি আমাকে পেছনে টেনে ধরেছিল যা আমি প্রতিরোধ করতে পারছিলাম না। আমি হুমড়ি খেয়ে কাদা মাটির উপর পড়ে গেলাম। আমার মুখটা ছিল মাটির দিকে। ঠিক তখনই আমার মনে হলো প্রচন্ড ওজনদার কিছু একটা আমার শরীরের উপর, আমার পিঠের উপর এসে বসেছে। আমি নড়াচড়া করার শক্তিটুকু হারিয়ে ফেললাম। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হঠাৎ আমি অনুভব করলাম দুটো ঠান্ডা হাত আমার গলা চেপে ধরছে। সেই একই রকম বরফ শীতল স্পর্শ, সেই খারাপ জিনিসটা আমার গলা টিপে ধরলো। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চাচ্ছিল। আমি বাঁচার জন্য শেষ চেষ্টা হিসেবে গঙ্গাতে শুরু করলাম। অনবরত জোরে জোরে গঙ্গাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল এটাই আমার জীবনের শেষ মুহূর্ত। ঠিক তখনই যখন আমি প্রায় জ্ঞান হারাতে বসেছি, হঠাৎ করে আমার ওপর থেকে সে ওজন আর গলার চাপ দুটোই সরে গেল। জিনিসটা আমাকে ছেড়ে চলে গেছে। আমি অবাক হয়ে গেলাম। কাশতে কাশতে আমি মরিয়া হয়ে দম নেওয়ার চেষ্টা করছিলাম। বুক ভরে বাতাস নিতে গিয়ে আমার ফুসফুসে ব্যথা হচ্ছিল। এমন সময় আমি খেয়াল করলাম কবরস্থানের প্রবেশদ্বারের দিক থেকে একটা আলো আমার দিকে এগিয়ে আসছে। প্রথমে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। ভাবলাম আবার নতুন কোনো বিপদ, কিন্তু আলোটা যখন আরেকটু কাছে এলো তখন আমি বুঝতে পারলাম যেটা কোনো অদ্ভুত আলো নয়, বরং টর্চ লাইটের আলো। কেউ আসছে, মানুষ আসছে। এই উপলব্ধিটা আমাকে ক্ষীণ একটা আশার আলো দেখালো। আলোটা যখন আমার বেশ কাছাকাছি চলে এলো তখন আমি দেখলাম 2 জন মানুষ আসছেন। তাদের হাতে টর্চ লাইট। আবছা অন্ধকারে আমি চিনতে পারলাম একজন আমাদের গ্রামের মতিন চাচা আর অন্যজন মসজিদের ইমাম সাহেব। তারা টর্চ লাইট আমার দিকে ফেলেই ভয়ে কয়েক পা পিছিয়ে গেলেন। আমার নাকে মুখে সারা গায়ে কাদা এমনভাবে মাখামাখি হয়ে গিয়েছিল যা আমাকে চেনা প্রায় অসম্ভব ছিল। আমার বিধ্বস্ত অবস্থা দেখে তারা হয়তো অন্য কিছু ভেবেছিলেন। তাদের ভয় পেতে দেখে আমি কোনো মতে শক্তি সঞ্চয় করে চিৎকার করে বললাম, চাচা আমি আরাফাত। ইমাম সাহেব আমি আরাফাত। আমার গলা শুনে তারা আশ্বস্ত হলেন। দ্রুত আমার কাছে এগিয়ে এলেন। মতিন চাচা আমাকে ধরে ওঠানোর চেষ্টা করতে করতে বললেন, আরাফাত, তুমি এই ঝড় বৃষ্টির রাতে কবরস্থানে কি করছো? তোমার কি কোনো জ্ঞান গম্যি নাই? মাগরিবের পরেই তো এই দিকে কেউ আসে না, আর তুমি আসার পর একা একা কবরস্থানে এসেছো। তোমার সাহস তো কম না? ইমাম সাহেব আমার অবস্থা দেখে শিউরে উঠলেন।
আমার সারা শরীর কাঁপছিল, কথা বলার শক্তি প্রায় ছিল না। আমি শুধু ফিস করে বললাম, চাচা আগে এখান থেকে বের হন, দয়া করে আমাকে এখান থেকে নিয়ে যান, তারপর সব বলছি। আমার অবস্থা দেখে তারা আর কোনো প্রশ্ন করলেন না। মতিন চাচা আর ইমাম সাহেব দুজনে আমাকে ধরে ধরে প্রায় টেনে হিঁচড়ে কবরস্থান থেকে বের করে আনলেন। কবরস্থানের বাইরে এসে গ্রামের রাস্তায় পা রাখার পর আমার মনে হলো যেন আমি নতুন জীবন ফিরে পেলাম। বাড়ির দিকে যেতে যেতে আমি তাদের সব ঘটনা খুলে বললাম, কিভাবে মায়ের কণ্ঠ শুনে আমি কবরস্থানে ছুটে এসেছিলাম, কিভাবে সাদা কাপড়ের এক অবয়ব দেখেছিলাম, আর তারপর আমার সাথে কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সবকিছু। আমার কথা শুনে ইমাম সাহেব আর মতিন চাচার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সব শুনে ইমাম সাহেব বললেন, আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন বাবা, তুমি আজ যে কাজ করেছো তা চরম বোকামি। আমরা বুঝি তুমি তোমার মায়ের শোকে কাতর, কিন্তু তাই বলে এত রাতে একা কবরস্থানে আসা? তুমি জানো না এসব জায়গায় রাতের বেলা কাঁধের আনাগোনা থাকে। মতিন চাচা বললেন, ইমাম সাহেবের আজ আমার বাড়িতে দাওয়াত ছিল। খাওয়া দাওয়া শেষে আমি ইমাম সাহেবকে এগিয়ে দিতে যাচ্ছিলাম। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা দুজনেই কবরস্থানের ভেতর থেকে প্রচন্ড গঙ্গানির শব্দ শুনতে পাই। প্রথমে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম অন্য কিছু, কিন্তু পরে মনে হলো মানুষের গলার আওয়াজ। তাই টর্চ মেরে দেখি কেউ একজন মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর গঙ্গাচ্ছে। ইমাম সাহেব যোগ করলেন, তোমার কাদামাখা শরীর আর চেহারা দেখে আমরা প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু যখন তুমি নিজের নাম বললে তখন আমরা আশ্বস্ত হলাম যে সত্যিই তুমি মানুষ, আরাফাত। এ কথা বলে তারা দুজনেই আমাকে খুব বকাঝকা করলেন। ইমাম সাহেব আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা আমরা বুঝি তুমি তোমার মায়ের কষ্ট বুকে চাপা দিয়ে রেখেছো, কিন্তু আজ একটা বড় অঘটন ঘটে যেতে পারত। তুমি যে জিনিসটার পাল্লায় পড়েছিলে তা খুব খারাপ। আল্লাহ রহম করেছেন বলে তুমি বেঁচে ফিরেছো, তাই আর কখনোই এই ধরনের কাজ করবে না। তোমার মায়ের কবরে আসতে মন চাইলে দিনের বেলায় আসবে, ভর দুপুরে বা সন্ধ্যার পর থেকে কখনোই একা একা কবরস্থানে আসবে না। এটা শুধু তোমার জন্য নয়, সবার জন্য নিয়ম। তাদের কথায় আমি আমার ভুল বুঝতে পারলাম। মায়ের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আমি প্রায় নিজের জীবনটাই হারাতে বসেছিলাম। সেই রাতে মতিন চাচা আমাকে আর আমাদের বাড়িতে যেতে দিলেন না, তিনি আমাকে নিজেদের বাড়িতে নিয়ে গেলেন। চাচি আমাকে দেখে খুব অবাক হলেন, কিন্তু সব শুনে তিনিও শিউরে উঠলেন। তিনি তাড়াতাড়ি গরম পানি করে দিলেন। আমি গোসল করে পরিষ্কার হওয়ার পর তিনি আমাকে গরম গরম খাবার খাইয়ে দিলেন। সেই রাতে আমি মতিন চাচার বাড়িতেই থাকলাম। সেই ভয়ঙ্কর রাতের পর থেকে আমি আর কখনোই সন্ধ্যার পর আমার মায়ের কবরের কাছে যাইনি। যখনই মায়ের জন্য মন খারাপ হতো দিনের আলোতে যেতাম, মায়ের জন্য দোয়া করে চলে আসতাম। আমি বুঝতে পেরেছিলাম ভালোবাসার শোক প্রকাশ করার জন্য সঠিক সময় এবং স্থান দুটোই খুব জরুরি। কিছু জায়গা আছে যা রাতের আধারে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। সে রাতের ঘটনা আমার জীবনের একটা স্থায়ী ক্ষত হয়ে রয়ে গেছে, যা আমাকে সারা জীবন মনে করিয়ে দেবে অতিরিক্ত আবেগ এবং অবুঝ মন মানুষকে কতটা ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দিতে পারে। ধন্যবাদ রাসেল ভাই। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি, আর স্টুডিও তো আসতেই চাই, যতদিন ভূতের মাঝে আসবই। এইটা কাহিনীটা রাসেল ভাই আমাকে বলেছে। ইরফান বেশ অনেক বছর জর্জিয়াতে বসবাস করেন। গত বছর তিনি ঘটনাটি শুনেছিলেন। সেদিন বৃষ্টির রাত, তার ভাইয়ের একটা গ্যাস স্টেশন আছে, পেট্রোল পাম্প আর কি, যেটা সেখানে তিনি রাতে হেল্প করছিলেন, মানে চাকরি করছিলেন। তাদের যে এমপ্লয় ছিল রাতে সে সিক কল দিয়েছিল। এটা 24 ঘন্টার একটা স্টেশন। তো ইরফান ওই দিন যায় সেখানে কাজ করতে রাতের বেলা। তো একা ছিলেন, ভেতরে লক করা, মোটামুটি কাজকর্ম করছেন। শুধু যখন তাদের ভেন্ডর গুলো আসে ভোরের দিকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, তখন খুলে দিতে হয়। তো রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, কাস্টমার ছিল না, একেবারেই ছিল না। বেশ লেজি একটা নাইট। ইরফান টুকিটাকি তার জিনিসপত্র করে বসেছিল। তো ভোরের দিকে তাদের একজন ভেন্ডর আসে প্রোডাক্ট নিয়ে। তো ইরফান দরজা খুলে দেয়। সে প্রোডাক্ট রাখতে রাখতে গল্প করতে থাকে। তারা বিভিন্ন সময়, যেহেতু মানুষজন নাই, গল্প করতো। তো সেই ভেন্ডরকে তিনি বলছিলেন যে এরকম বৃষ্টি, কঠিন অবস্থা, দেখো ওইদিকে, মানে যে তাদের গ্যাস স্টেশনের ওই পাশে একটা বিশাল উডসের মতো ছিল। বলতেছিল যে ওখানে দেখো কি অবস্থা, মনে হয় পানি জমে গেছে সেই। তো সেই যে ভেন্ডর তাকে বলতেছিল যে হ্যাঁ, এরকম বৃষ্টির রাতে ক্যাম্পিং করতে কিন্তু খুব মজা উডসের মধ্যে। তো ওই যে ভেন্ডর, ওর নাম ড্যান, ও তাকায় আছে ওই দূরে উডসের দিকে, আর বলতেছে, বিষাদ ভাবে তাকায় আছে। বলতেছে যে এক সময় খুব ক্যাম্পিং করতাম আমার ভাইয়ের সাথে, এখন তো আর যাওয়া হয় না, আমি কাজে কর্মে আটকা। তুমি গেছো নাকি ক্যাম্প করতে কখনো? তো ইরফান বলতেছে, না আমার তো যাওয়া হয় না, আসলে আমার কাজকর্ম থাকে, আর এই যে আমার ভাইয়ের স্টেশন এইখানেও দেখতে হয়। বলে, হ্যাঁ ম্যান, এটা আসলে তোমার লাক খারাপ, তুমি ওরকম গেলে বুঝতা যে কি মজা। আমার ভাই তো মোটামুটি সে ভ্যান ক্যাম্পার, তার ভ্যানের মধ্যে সবকিছু থাকে, এটা নিয়ে সে ঘুরে।
আর আমি আগে যাইতাম ওর সাথে বিভিন্ন সময় ক্যাম্প ট্যাম্প করতে, এখন আর যাওয়া হয় না। এই বলে সে তাকে আছে, এর মাঝে বৃষ্টির তোড় আরো বাড়ছে। তো হচ্ছে ওই ভেন্ডর বললো যে আমি একটু তোমার এখানে এসে দাঁড়াই, একটা কফি খাই, ভালো লাগতেছে না। তো এসে দাঁড়াইলো, কফি নিয়ে কথা বলতেছে। তো তখন ইরফান একটু ইন্টারেস্ট ফিল করলো, এমনি বৃষ্টি, কাস্টমার কিচ্ছু নাই। তো বলতেছে যে তুমি যে ক্যাম্পিং এ গেছো কেমন লাগতো বৃষ্টির সময়? মানে এটা তো অন্যরকম একটা অবস্থা, বৃষ্টিতে ক্যাম্পের ভিতরে থাকতা। বলে হ্যাঁ, টেন্টে থাকতাম, একটু এমন জায়গায় টেন্ট করতাম, উপর দিয়ে আর একটা কিছু দিয়ে নিতাম, এই পাশে বড় একটা ত্রিপল দিয়ে ঢেকে দিতাম যাতে পানি আমার তাঁবুতে না আসে। আর তাঁবু তো এটা বাথটাব ফ্লোর, তো সুতরাং মানে ওই নিচে পানি চলে যায় পাশ দিয়ে, এরকম জায়গায় করতাম আর কি, সুটেবল প্লেসে। তো ভালোই লাগতো, বেশ মজা লাগতো, স্পুকিও মনে হইতো। তো ইরফান বলতেছে যে স্পুকি কেন মনে হইতো? মানে তুমি তোমার ভাই কিছু দেখছো নাকি জাস্ট তোমরা ওই রাত্রেবেলা ফরেস্টে ক্যাম্পিং করতেছে এর জন্য ভয়ে তোমাদের কাছে স্পুকি লাগতো? ফিলটা ওরকম হইতো। তখন ড্যান বলতেছে যে না, অ্যাকচুয়ালি আমি কিছু দেখি নাই, বাট ফিল তো অবশ্যই আছে, কারণ আমাদের বাড়ি হচ্ছে নর্দার্ন সাইডে। এখানকার নর্দার্ন সাইডে যে উডস, এটা কিন্তু অনেক ডেন্সড। আর ওই জায়গায় মানুষ বলে, আমরা ছোটবেলার থেকে শুনে আসছি যে ওই জায়গায় বিগফুট আছে এবং অনেকে দেখছে বিগফুট। তো এটা আমাদের কানেই আসতো, আর বয়সও তখন কম ছিল। আমি আর আমার ভাই কিন্তু মেইনলি ওখানে যাইতামই আসলে এই বিগফুট দেখার জন্য। তো আমার আব্বার পুরানো ট্রাক ছিল একটা ফোর্ডের, তো ওইটা নষ্ট থাকতো প্রায়। আমার ভাই ওইটা রিপেয়ার করতো। ও রিপেয়ার করতে করার পরে আমি আরো এরকম করে চলে যেতাম জিনিসপত্র নিয়ে, যে ওখানে ক্যাম্প করতাম বিভিন্ন জায়গায় তাঁবু ফেলে, মানে যে জায়গাগুলো তাঁবু ফেলার জন্য আর কি, মানে তাঁবু ফেলে ওখানে করতাম, ক্যাম্প করতাম, আর দেখতে চাইতাম যে এরকম কিছু আছে নাকি। রাতের বেলা বেশ উইয়ার্ড হয়ে যেত জায়গাটা, মানে একেবারে মানে ডেন্সড ফগ আসতো, বড় বড় গাছ, অন্যরকম, তুমি দেখলেই ভয় পাবা। তো ফিল তো অবশ্যই আছে। তো তখন ইরফান জিজ্ঞেস করছে তুমি কিছু দেখো নাই? বলে যে না, আমি দেখি নাই, বাট আমি শুনছি, আমি শব্দ শুনছি। আমি একবার এরকম ক্যাম্পে গেছি আমার ভাইয়ের সাথেই, আমরা দুজনেই ছিলাম, ক্যাম্প করতেছিলাম। তো রাতের বেলা হঠাৎ করে পানি খেতে যেয়ে দেখি যে আমাদের যে পানির কন্টেইনার, ওইটার নিচে সামান্য একটু পানি আছে, মানে পানি প্রায় শেষ। আর আমি মোটামুটি বেশ পানি খেতাম। তো আমার মানে টেনশন লেগে যায় যে পানি তো নাই, পানি লাগবে। তো কি করব চিন্তা করলাম যে আমি নেমে যাই একটু, মানে আমাদের যে ক্যাম্পটা ছিল এটা একটু আপ হিলে ছিল। তো ওখান থেকে নামার চিকন রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গাছগাছালির মধ্যে দিয়ে যেতে হয়। নিচে নামলে একটা ক্রিক আছে, মানে একটা খালের মতো আর কি। তো ওইখানে মানে স্প্রিং ওয়াটার আছে অনেক। তো চিন্তা করছি যে ওখান থেকে পানি ভরে নেই, আর আমার এমনি একটু রেস্টরুমে যাওয়ার দরকার ছিল। তা আমি তাড়াতাড়ি ওখান থেকে একটা বটল নিয়ে, বড় আমাদের ট্রাক থেকে, আমি ভাইরে বললাম যে আমি যাচ্ছি। আমার ভাই একটু মানে টেনশনে পড়লো, বললো যে তুই একলা একলা ওদিকে যাবি? বলে যা। আমি ভাইরে বললাম ডোন্ট ওয়ারি, আসতেছি। পরে আমি ফ্ল্যাশ লাইট নিয়ে নেমে গেলাম। নামতে নামতে আমি টেনশন করতেছি, মানে একটু টেনশনে পড়লাম, কারণ সামনে কিন্তু অন্ধকার, আমার ফ্ল্যাশ লাইটের আলো যা পড়তেছে মাটিতে, এবং আমার নি লেভেলে মানে আমার হাঁটু পর্যন্ত মোটামুটি ফগ উড়ে বেড়াইতেছে গাছপালার মধ্যে দিয়ে, কারণ ওই সময় ওয়েদারটা ওইরকম ছিল। আর রাতের বেলা আমরা যে জায়গায় ক্যাম্পিং করছি, মানে আমাদের মতো জায়গায় ক্যাম্প সাইট থেকে কিন্তু মানুষ হাঁটাচলা করে না, কারণ একদম পোষা জায়গায় আমরা ক্যাম্পিং করি নাই। এটা একদম পোষা জায়গা না, যেমন অনেক জায়গায় মানে দেখানো থাকে পার্কের যেই জায়গায় ক্যাম্প করবেন এই সেই, কিন্তু আমরা করছি একদম উডসের ভিতরে এসে, হিলের উপরে। তো যাই হোক, তো এইখান থেকে আমি নামতেছি, নিচের দিকে নেমেই যেতেছি, কারণ ক্রিক হচ্ছে নিচে। তো আমি নামতে নামতে এক জায়গায় গেলাম, সেই জায়গায় বসে আমার কাজ সারলাম। তারপরে আমি আরো নেমে গেলাম ওয়াটার বটল হাতে ক্রিকের দিকে। তো যখন ক্রিকের কাছে আসছি, এসে দেখতেছি যে চাঁদ বের হয়েছে, মেঘের ফাঁক থেকে চাঁদ বের হয়েছে, খুব সুন্দর আলো পড়ছে চারিদিকে। মানে ক্রিকের ওই পাশেও যে উডস, ওইটার উপরেও পড়ছে, পানির মধ্যে পড়তেছে, এবং পানিটা খুব সুন্দর বয়ে যেতেছে শব্দ করে, কুলকুল করে, মানে খুব সুন্দর লাগতেছে। তা আমি কিছুক্ষণ মোহিত হয়ে গেছি, মানে আমি ওইদিকে মানে দাঁড়ায় জাস্ট তাকায় আছি, এত সুন্দর লাগতেছে। তো যাই হোক, তারপর আমি আমার বাটলে পানি ভরা শুরু করলাম, পানি ভরলাম, পানি ভরে পুরো ফুল করলাম, করে আসতেছি, ঘুরে আসতেছি। এই সময় আমি ঠিক পেছনে একটা ডাক শুনলাম, মনে হলো যে ক্রিকের ওই পারে কিছু একটা চিৎকার করলো, এমন চিৎকার যে চিৎকারটা আসলে আমি কখনো শুনি না। আমি কিন্তু জানি বেয়ার কিভাবে ডাকে বা অন্যান্য অনেক প্রাণীর আমি শব্দ জানি, বাট এই শব্দের সাথে আমি পরিচিত না। বেশ টানা একটা শব্দ, মানে প্রথমে বেশ ভারী হয়ে গেছে, তারপরে কেমন করে যেন টেনে গেছে শব্দটা। ভয় পেলাম প্রচন্ড। তা আমি দাঁড়ায় গেছিলাম, দাঁড়ায় গিয়ে পিছনে তাকাইছি, তাকায় দেখতেছি যে কি ব্যাপার, কিছু দেখা যায় কিনা। দেখলাম যে না, কোনো কিছু দেখা যাচ্ছে না। আমি ফ্ল্যাশ লাইট মারলাম ওইদিকে। এখন আকাশে কিন্তু জ্যোৎস্নার আলো ছিল, তারপরও ফ্ল্যাশ লাইট মারছি, ওই পাশের গাছগাছালির মধ্যে যে পড়ছে। আমি ডানে বামে ফ্ল্যাশ প্যান করলাম, মানে আলোটার এই দিক আর ওদিক করলাম,
কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমি যখন ওকে ডান দিকে ঘুরায় ফেলছি ফ্ল্যাশ লাইটটা, এই সময় বাদিক থেকে মনে হলো আবার একটা এরকম চিৎকার আসলো, মানে বেশ টানা এবং মনে হলো আরো জোরে। তো আমি সাথে সাথে ফ্ল্যাশ লাইট ঘুরায় ওঠা শুরু করলাম উপরে, মানে আমাকে যেতে হবে, মানে যেদিক থেকে আসতো ওদিকে যেতেই হবে, আমার ক্যাম্পে চলে যেতে হবে তাড়াতাড়ি। তো আমি তাড়াতাড়ি উঠতেছি, মানে কষ্ট হইতেছে, বোতলটা বেশ ভারী ছিল, প্রায় 2 লিটারের মতো ভারী। তো নিয়ে আমি উঠতেছি, উঠতে উঠতে আমি ক্যাম্পের কাছে আসার পরে দেখলাম যে আমার ভাই খুব অ্যাংশাসলি দাঁড়ায় ছিল, বলতেছে যে কিসের শব্দ হইলো, কি জানি ডাকছে। আমি বললাম যে ইয়া রাইট, তুমি শুনছো? আমিও তো শুনে আসলাম। আর ভাই বলতেছে হ্যাঁ আমিও শুনছি, আমি তো টেনশনে পড়লাম যে কি ব্যাপার। বললো যে হ্যাঁ, তো আমরা 2 ভাই ওই দিন খুব মানে রাতে যখন শুইছি ভয়ে ছিলাম, আমরা ভয়ে ছিলাম যে মানে কি জিনিসের ডাক শুনলাম, এটা কি আসলে বিগফুট কিনা। আবার কিউরিয়াসিটিও ছিল আমার ভাইয়ের মধ্যে একটু বেশি ছিল। তো যাই হোক, আমরা অনেকক্ষণই ঘুমাইতে পারি নাই, ভোরের দিকে ঘুম আসছে, পরে ঘুমাই গেছিলাম। ওই দিন চলে আসছে, আর কিছু দেখা হয় নাই। তো এইটা হলো আমার ঘটনা। কিন্তু তোমার আমি আরো মজার ঘটনা বলতে পারি, আমার ভাই কিন্তু দেখছে বিগফুট। তো তখন ইরফান বলছে তোমার ভাই দেখছে মানে? বলে হ্যাঁ, আমার ভাই যে বলছি তোমার, ও তো ভ্যান ক্যাম্পার, ও ভ্যান নিয়ে যায় আর কি। তো ওর সাথে ওর বিড়াল আছে, ও বিড়াল নিয়ে চলে যায়, ওখানে যে রাত্রেবেলা বসে থাকে, মানে ওর যখন খুশি হয় যেরকম ও চলে যায়। তা আমার ভাই আজ থেকে বছর 5 আগে এরকম গেছিল, তো সে তার ভ্যান নিয়ে বেরিয়েছে, তখন তার নতুন ভ্যান আর কি, মানে নতুন শুরু করছে, মানে খুব ভালো না ভ্যানটা, মোটামুটি একটা ভ্যান ছিল তার। যাই হোক, ওই ভ্যান নিয়ে সে ওখানে চলে গেছে, মোটামুটি তার সবকিছু এখানে সেট আপ করা, ভ্যানের মধ্যে ঘুমানোর জায়গা টাকা বানানো। তো ও গেছে, ওর সাথে ওর বিড়াল। তো ও একা একা গেছে, তো একা একা কিন্তু প্রায় যায়, ওর এটা অভ্যাস হয়ে গেছে। ও বিভিন্ন উডসে যায়, বিভিন্ন ক্যাম্প সাইটে যায়, ভ্যান নিয়ে থাকে, রাত্রে ওখানে বসে থাকে, ওইটা ওর অভ্যাস। তো ওই দিনও গেছে। তো ওই দিনও যখন যাচ্ছে তখন থেকে ও ফোরকাস্টে দেখছিল যে বৃষ্টি আসন্ন, আর ওই যেতে যেতেই রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হলো। তো প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়ে ও ঢুকলো আর কি, যেই ক্যাম্পিং এসে যাওয়ার কথা সেখানে গেল। তো গিয়ে যাইতে যাইতে, তো ও তো একটু থাকেই একটু জায়গায়, যেহেতু ওর নিজস্ব ভ্যান আছে, ও ওইটাতে থাকবে। তো যে একটু রিমোট জায়গায়, যে জায়গাটায় আর কি ও পছন্দ করে, ওরকম একটা জায়গায় ভ্যান নিয়ে ঢুকছে। তো ঢুকতে যেই দেখতেছে তখন ও যে অফ রোড দিয়ে যাচ্ছে, ওই জায়গায় বেশ কাদা টাদা হয়ে গেছে বেশ। তো এই কাদার মধ্যে দিয়ে অফ রোডের এক্সপিরিয়েন্স নিতে নিতে ও সামনে এগিয়ে গেল। ও জায়গাটা চিনে, কারণ ও এর আগে এসে ওইটা সিলেক্ট করে গেছে, যে জায়গায় সে আসবে, এর আগে এসে সে ঠিক করছে যে এইখানে থাকবে। তো যাই হোক, এখন যদি মানে তার ভাগ্য খারাপ হয়, অন্য কোনো গাড়ি থেকে যায়, তাহলে তো আর ওখানে থাকা হবে না। তো এগুলা চিন্তা করতে করতে সে এগিয়ে যাইতেছে, যাতে অন্য কেউ ওখানে আবার ক্যাম্প না করে। তো এই চিন্তা করতে করতে ও গাড়ি নিয়ে 100 পৌঁছায় গেল, দেখলো যে না, জায়গাটা ফাঁকা, কারণ এই জায়গায় একটু বৃষ্টি হয়েছে, তো আরো মানুষ আসে নাই। তো ও যে ঢুকলো, তো ওই জায়গাটা হচ্ছে এরকম একটু ওভাল টাইপের, মানে ঘুরানো একটা গোল টাইপের জায়গা, চারিপাশ দিয়ে গাছ কিন্তু ঘুরে আছে, আর একটা পাশ দিয়ে খোলা, এবং ওই খোলা জায়গা দিয়ে দূরে পাহাড়গুলো দেখা যায়। তো ও কিন্তু এই জন্যই জায়গাটা সিলেক্ট করছিল, আগের বার এসে দেখছিল যে, আর মানে ও চিন্তা করছিল যে, ওই যে ভয় পাচ্ছিল যে অন্য কোনো গাড়ি এসে পড়ে নাকি, জায়গাটা সুন্দর, কেউ যদি এখানে দেখে আবার এখানে আসে, এর জন্য চিন্তা করতেছিল। যাই হোক, তো গিয়ে দেখছে যে ওই একা, তো ওখানে গাড়ি ঢুকাই দিচ্ছে, গাড়ি ঢুকায় গাড়ি রাখলো। রাখার পর যখন ইঞ্জিন অফ করছে, পুরা কোয়াইট, শুধু বৃষ্টির শব্দ হইতেছে, ওর গাড়ির উপরে যে পড়তেছে বৃষ্টির শব্দ হইতেছে, এবং ওর কাছে বেশ মানে ভালো লাগতেছে, মজাই লাগতেছে। ওর বিড়াল এতক্ষণ ছিল, তো বিড়ালে নিয়েও কিছুক্ষণ খেলা টেলা করলো, খাওয়া দাওয়া করলো, এগুলো করলো বসে ইসের মধ্যে, ভ্যানের মধ্যে। তো তারপরে আর তো কিছু করার নাই, দুইজনে ওই যে বিড়াল নিয়ে বসে, সে ওই পিছনে ভ্যানের যে পিছনের অংশটা একটা শেড টেনে দিয়ে ও খুলে দিছে, পিছনের ভ্যানের অংশটা খুলে দিয়ে ও দেখতেছে দূরে এমন জায়গায় ভ্যানটা রাখছে, ব্যাক করে, যে ওখান থেকে পিছনে পাহাড়ের খোলা অংশটা দেখা যায়, আর কিছু গাছগাছালি। ওখানে বসে দেখতেছে কিভাবে বৃষ্টি পড়তেছে, কারণ আকাশের আলোতে বৃষ্টিটা বোঝা যাচ্ছে, অন্ধকার হলেও আকাশের আলোতে বৃষ্টি বোঝা যাচ্ছে, এবং মাঝে মাঝে বজ্রপাত চমকাচ্ছে। ওই লাইটনিং এর আলোতে চারিদিক আরো অন্যরকম লাগে, মানে যখন দূরে লাইটনিং চমকায়, মানে ওই যে পাহাড়ের উপরে, তখন চারিপাশ ঝকঝকা হয়ে যায়, মানে পাহাড়গুলো দেখা যায়, আর এই পাশের গাছগাছালিও দেখা যায়, আর এর মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো পড়তেছে, তো বেশ লাগতেছে, এবং একটু পরপরই মানে এই বিজলি চমকাইতেছে। তো দেখে বেশ ভালো লাগতেছে, বিড়াল নিয়েও বসে বসে দেখতেছে। তো অনেকক্ষণ এরকম দেখলো, তখন চিন্তা করলো যে না, আর তো কিছু করার নাই, আমি শুয়ে পড়ি, আর কি করব। এই চিন্তা করে সে দরজাটা লাগাই দিল, দরজা লাগাই দিয়ে বিড়ালকে তার মতো পাশে শোয়াই দিল, এবং নিজে শোয়ার প্রস্তুতি নিতেছে। তো এই সময় ওর জানি কেমন একটা ফিল হইলো,
ফিলটা হচ্ছে মানে হঠাৎ করে বিজলি চমকাইছে, তো তো এই পাশের উইন্ডোতে সে তখনও পর্দা টানে নাই, ওর এখানে কার্টেন ছিল। তার কাছে মনে হইলো গাছগাছালির মধ্যে দূরে কিছু একটা সে দেখলো, মানে কেউ একটা মানে ফিগারের মতো দাঁড়ায় আছে। ও অবাক হলো, মানে বিদ্যুতের ফ্ল্যাশে দেখছে তো জিনিসটা আসলে ক্লিয়ার হয় নাই। ও ভালো মতো আবার দেখার চেষ্টা করলো যে নেক্সট ফ্ল্যাশে দেখা যায় কিনা। তো পরবর্তী অনেকক্ষণ পর যখন আবার বিদ্যুৎ চমকাইছে, দেখলো যে না, কিছু নাই। তো ও চিন্তা করলো আমি কি এটা কি কল্পনায় দেখছি। এই চিন্তা করতে করতে সে আবার নিজের জিনিসপত্র গোছাইতেছে। তো এর মধ্যে কিন্তু বিজলি চমকাইতেছে। ও সবকিছু রেডি করছে, এখন পর্দাটা টানবে। তো লাস্টের বার যখন কার্টেন টানতে গেছে, তখন ও আবার ফ্ল্যাশে দেখলো, মনে হইলো ওইখানে কে দাঁড়ায় আছে, এবং মনে হলো বেশ লম্বা একটা মানুষ এখন দাঁড়ায় আছে, বেশ উঁচু এরকম। তো তখনই ওর মনের মধ্যে কিন্তু বা মানে এরকম চিন্তা ভাবনা ঢুকে গেছে যে এটা কি অন্য কিছু নাকি, কারণ মানুষের হাইট এত হওয়ার কথা না। দেখেই মনে হচ্ছে 7 থেকে 8 ফিট উঁচা। একটু ভয়ও লাগছে, মানে আমার ভাই কিন্তু মোটামুটি বেশ সাহসী, মানে ওর নাম ডাস্টিন, ও আমার থেকে বেশি সাহসী। তো ও মনে মনে চিন্তা করলো যে এটা যদি বিগফুট হয়ে থাকে, এটা তো মানে ক্যাপচার করা, ছবি তোলা বা কিছু তো আসলে মানে একটা কঠিন জিনিস। এটা তুলতে পারলে বা এটা ডকুমেন্ট করতে পারলে তো বিশাল একটা ব্যাপার। তো সে যেরকম কিউরিয়াসিটি ফিল করতেছে বা আগ্রহ ফিল করতেছে যে এটা ছবি টবি কিছু তুলতে পারি কিনা, বা যেটা দেখছি এটা আসলে রিয়েল কিনা, একই সাথে সে ভয়ও পাইতেছে, কারণ জিনিসটা তো আসলে অতিপ্রাকৃতই, কারণ এখন পর্যন্ত তো এরকম কোনো প্রমাণ নাই এরকম কিছু দেখার। আর এটা কেমন ইন নেচার, পেরোসাস কিনা হুনোস। তো এই জন্য ভয়ও পাচ্ছে। তো চিন্তা করতে করতে তার মানে মাথার মধ্যে একটা ডিলেমা তৈরি হলো, মানে সে এটা ছবি তোলার চেষ্টা করবে বা এটা নিয়ে আরো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবে নাকি ঘুমায় যাবে। এই চিন্তা করতে করতে হঠাৎ চিন্তা করলো যে আমি বের হই, আস্তে করে বের হই। তো ওর যে এখানে একটা বক্স ছিল, ওই বক্সের ভিতর থেকে ওর হ্যান্ডিক্যাম আর ফ্ল্যাশ লাইট নিয়ে ও বের হয়। তো ওর যে হ্যান্ডিক্যাম ওইটা কিন্তু বেশ ভালো নাইট মোড কেপেবল একটা হ্যান্ডিক্যাম, বেশ ভালো ভিডিও হয়। তো ওইটা নিছে, আর ওই পরে নিছে, রেইনকোট পরে নিছে যাতে বৃষ্টিতে সমস্যা না হয়। তো ফ্ল্যাশ লাইট নিয়ে বের হইছে। বের হয়ে এসে ভ্যানের এই পাশ থেকে বের হইছে ফার্স্টে, মানে যেই সাইডে গাছপালার ওখানে ও দেখছিল তার অপোজিট সাইড থেকে বের হইছে। বের হয়ে সে ওই পাশে আস্তে আস্তে যাচ্ছে ভ্যানের আড়াল থেকে, যে সে উকি দিচ্ছে। সে চাচ্ছে যে ফার্স্টে সে জাস্ট বের হয়ে ক্যামেরাটা ওইদিকে তাক করে ধরবে, হ্যাঁ, দেখবে যে ওখান থেকে কিছু দেখা যায় কিনা। তো বৃষ্টি কিন্তু পড়তেছে, ওর জ্যাকেটের মধ্যে পটপট পটপট করে বৃষ্টি পড়তেছে। তো আস্তে আস্তে ভ্যানের সাথে গা লাগায় লাগায় একদম শেষ মাথায় গেছে, গিয়ে ওর যে ক্যামেরাটা সেটা অন করছে। অন করে সে আস্তে করে ক্যামেরার লেন্সটা ওদিকে তাক করছে, করে সে তারপর তাকাচ্ছে। তো ওর নিজের চোখে তো এত ভালো দেখতে পারতেছে না, ক্যামেরার যে ফ্ল্যাপ খুলছে, যে মনিটর ফ্ল্যাপ, ওইটাতে ও দেখতেছে, আবার ওইটাকে আড়ালও দিতেছে ওর হাত দিয়ে যাতে পানি বেশি না লাগে। ওইটা মানে মানে ওয়াটারপ্রুফ ছিল, তারপরও সে হাত দিয়ে ওটাকে আড়াল করতেছে দেখার জন্য। তো ওই ক্যামেরার যে মনিটর, ওটার মধ্যে দেখা যাচ্ছে যে ওই জায়গার গাছপালাগুলা, যেই জায়গাতে ও ফোকাস করছে ওখান থেকে দেখা যাচ্ছে গাছপালাগুলো নড়তেছে, ওইখানে কিছু দেখা যাচ্ছে না, মানে পুরা নর্মাল বৃষ্টির পানি হালকা হালকা পড়ছে। তখন কিন্তু খুব ভারী বৃষ্টি না, ড্রিজলিং ব্রেইন হচ্ছে। তো চিন্তা করলো আমি কি যাবো নাকি ওইখানে। এই চিন্তা করে তার ভয় লাগা শুরু করলো, বেশ ভয় পেয়েছিল ডাস্টিন। তো তারপরও একসময় কিউরিয়াসিটি আসলে বেশি পেয়ে বসছে। তো ডাস্টিন আসলে একা একা থাকে, তো ওই জায়গায় একা একা বিভিন্ন সময় ক্যাম্পিং করে, শুধু এইখানে না আরো অন্যান্য জায়গায়ও যায়। তো এই কারণে ওর সাহস একটু বেশি। তো আস্তে আস্তে হাঁটা শুরু করলো, ফ্ল্যাশ লাইটটা জ্বালে না, ওই রাতের আলো যতটুকু পড়তেছে এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ওই যেই জায়গায় সে ফিগারটা দেখছিল ওই জায়গায় যে পৌঁছায়। এখন ওই জায়গায় পৌঁছানোর পর ওর গা ছমছম করতেছিল, কারণ কি ও এই জায়গায় কিন্তু দেখছিল বিশাল ফিগারটা। তো ও চিন্তা করতেছে যে মানে এখানে কিছু আছে নাকি, আমাকে দেখতেছে নাকি, মানে এম আই বিং ওয়াচড, মানে কোনো জায়গা থেকে আমাকে দেখতেছে নাকি, এরকম চিন্তা করতে করতে আরো সামনে এগিয়ে যায়। তো দেখতেছে এখানে গাছগাছালির ডেন্সিটিটা একটু কম, মানে গাছগুলো একটু ফাঁকা ফাঁকা, বেশ দূরে দূরে। তো ও আস্তে আস্তে ঢুকে যায় ওই গাছগাছালির মধ্যে, আর চিন্তা করতেছে। তো ক্যামেরাটা অন করে আবার মাঝে মাঝে গাছের উপর দিকে ফোকাস করতেছিল যে উপরে কিছু আছে নাকি। অনেক সময় দেখা যাচ্ছে অনেক সাইফাই সিনেমা বা ইত্যাদিতে দেখা যায় গাছের উপরে এরকম ঝুলে থাকে, এগুলা চিন্তা করতেছিল, মাথার মধ্যে অনেক রকম চিন্তা আসে। তো ডাস্টিন চিন্তা করতেছিল নিজে নিজে যে এইরকম যদি আসলেও গাছে কিছু দেখি তাহলে আমি কি করব, মানে আমার ক্যামেরা যদি ধরা পড়ে এরকম কি করব। তো ওখান তো দৌড় দেওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই।
যদিও ওর গাড়ির মধ্যে ছিল, টিজার গান ছিল, তারপর পেপার স্প্রে ছিল, তো এইগুলা দিয়ে তো আসলে কোনো কিছু হবে না যদি এটা মানে অন্যরকম কোনো ক্রিচার হয়, বিগ ফুট টাইপের। আর অ্যাকচুয়ালি এটা জানেও না কেউ কিছু, জিনিসটা কি এটা তো আসলে মানুষ বলে যে দেখছে, বাট এটার কোনো নেচার বা কিছু কেউ বলতে পারে না। যা মানুষ বলে এগুলা মনে হয় শুনলে যে এগুলা আসলে এক্সাচুরেট করা, মানে মানুষ আসলে শিওর না। তো যাই হোক, এগুলা চিন্তা করে ডাস্টিন দেখতেছে গাছের মধ্যে এরকম ও ক্যামেরা তাক করে করে যাচ্ছে আর হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছে, তো ও চিন্তা করলো যে কিরে, আমি গাছের দিকে ক্যামেরা তাক করতে করতে আমি পিছনের রাস্তাও ঠিক মতো দেখি নাই, এই অংশটাতে ও হেঁটে আসেও নাই এর আগে কখনো। তো ওর চারিপাশে শুধু গাছপালা, অনেকটা হারায় যাওয়ার মতো অবস্থা হয়েছে। তো ডাস্টিন কিন্তু আরেকটু ভয় পেয়েছে। তো ভয় পেয়ে ও মানে মোটামুটি একটা আন্দাজ মতো হাঁটা শুরু করছে সামনে। চিন্তা করছে ওদিক দিয়ে বের হইলে মনে হয় ওর ওই যেখানে গাড়ি রাখা ওইখানে পাবে। আবার বিড়ালের জন্য অনেক চিন্তা হচ্ছে, বিড়ালকে গাড়িতে রেখে আসছে সে। যাই হোক, তো ও একটু ভয় ছিল ডাস্টিন। তো হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাচ্ছিল। এখন দেখলো যে এখানে গাছপালাটা একটু ডেন্সড হয়ে গেছে, এখান থেকে আসলে দেখার মতো উপায় নাই। তো তখন ফ্ল্যাশ লাইট জ্বালায়, ফ্ল্যাশ লাইট মারে। তো ফ্ল্যাশ লাইট যখন মারছে, ওর কাছে মনে হলো ওর থেকে বেশ কিছু দূর দিয়ে কিছু একটা দৌড়ে গেছে এবং বেশ ভারী, মাটিতে ধপ 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 করে শব্দ হয়েছে। তো ডাস্টিন কিন্তু ভয় পাইছে, ও মনে করছে কোনো বেয়ার কিনা, কারণ বেয়ারও তো অনেক হ্যাভি হয়। ও ভয়ের চোটে একটা গাছ ধরে, মানে এক হাতে তো হ্যান্ডিক্যাম ধরা ছিল, একটা মোটামুটি একটা গাছ, মোটা গাছ ধরে ওই গাছের পিছে ঘুরে গেছে দ্রুত শব্দটা শুনে, যে মানে এখানে বেয়ার অনেক সময় দেখা যায় এসে অ্যাটাক করে বসে এরকম ঠাস করে। তো চিন্তা করছে যে এই দিক থেকে শব্দ আসছে, ওদিক থেকে আসলে ও যদি গাছের পাশে চলে যায় তাহলে প্রথম অ্যাটাকটা ওই গাছের উপর দিয়ে যাবে। আর বেয়ার খুব ভালো চোখে দেখে না, তো ওইভাবে করে ওই গাছটাকে ঘুরে গেছে, পিছলা গাছ, হাতের মধ্যে পানি লেগে গেল। তো তাকায় দেখতেছে যে না, ওইখানে কোনো কিচ্ছু নাই, শব্দটা পাইছে, বেয়ারটি আর কিচ্ছু নাই। ও গাছের ফাঁকে থেকে এরকম দাঁড়ায়, মানে এমন একটা প্রিপারেশন যে ওকে কেউ অ্যাটাক করতে আসলে ও জাস্ট ঘুরবে গাছের পাশ থেকে এরকম। তো ওইরকম করেও লাইট মারছে চারিপাশে। লাইট মেরে দেখলো কিচ্ছু নাই, হালকা হালকা বৃষ্টির পানি এদিক দিয়ে পড়তেছে, গাছের পাতায় আটকায় যাচ্ছে অনেক, তারপর পড়তেছে। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকলো চুপচাপ। এই রাতের এই শব্দ, বৃষ্টি পড়া, এই পাতার মধ্যে বৃষ্টি পড়তেছে পটপট পটপট পট, এছাড়া কোনো শব্দ নাই। আর মাঝে মাঝে মেঘ গুড়গুড় করতেছে। তো ডাস্টিন তারপর চিন্তা করলো যে না, আমাকে আবার হাঁটতে হবে, এনে গাছের পাশে বসে থেকে তো লাভ নাই। তো আবার হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে একটা জায়গায় বের হয়, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা। এই জায়গার সামনে, মানে ও যেখানে বেরিয়েছে তার থেকে সামনে হালকা একটু ঢালু হয়ে গেছে, তার পাশে একটা পাহাড়, এবং পাহাড়ের ওইখানে নিচে একটা গুহা দেখা যাইতেছে, খোলা মুখ এরকম গুহাটার। তো ডাস্টিন একটু ভয় পাইছে গুহা মুখটা দেখে, অন্ধকার, ওই ভিতরে তো একদম অন্ধকার। আকাশে তো, এখানে তো বাইরে আকাশের আলো আছে, সেটা হালকা ভাবে পড়ছে চারিদিকে, এটাতে যতটুকু দেখা যাচ্ছে বৃষ্টির ফোঁটাগুলা পড়তেছে। আর গুহা মুখটা অন্ধকার, মানে একদম ডিপ ডার্ক। ওইখানে ও চিন্তা করলো ঢুকবে কিনা, তো ঢোকার সাহসটা হইল না ওর, মানে চিন্তা করলো যে না। তো ও করলো কি, আস্তে আস্তে হেঁটে আরো সামনে গেছে। ওর ইচ্ছা ছিল গুহামুখের খুব কাছে যে সে তার ক্যামেরাটা অন করবে, এরকম চিন্তা করছে। তো ও আস্তে 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 কেন ক্যামেরা অন করলো, কিন্তু একটা শব্দ হয়, যখন সুইচ টিপে টিপ করে একটা শব্দ হয়। তো চিন্তা করছে শব্দটা করবে না, লাস্ট মোমেন্টে যে একটা টিপ দিয়ে দেখবে আর কি, ভিতরে কিছু দেখা যায় নাকি, বা নাইট ভিশনে কতটুকু আসে ভিতরে, এটা চিন্তা করতেছিল। তো হাঁটতে হাঁটতে গুহার থেকে মোটামুটি কাছে চলে আসছে ডাস্টিন। এসে সে ক্যামেরাটা তুলছে, মানে টিপ দিবে। এই সময় সে গুহার মধ্যে দেখলো যে একজোড়া লাল কিছু চোখের মতো জ্বলে উঠলো, মানে দুইটা চোখের দূরত্ব মোটামুটি বেশ খানিকটা আছে, মানে বোঝা যাচ্ছে যে এই চোখের মালিক, তার মাথা অনেক বড়, মানে চোখটা এরকম খুলছে এবং জ্বলন্ত চোখ, মানে জল 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 করতেছে। ওইটা দেখে ডাস্টিন আসলে সাহস রাখতে পারে না, ওই ক্যামেরা অন করতে ভুলে গেছে, ঘুরে দৌড় দিল ওখান থেকে। ও দৌড়াইতেছে, ও ভয় পাচ্ছে যে পিছনে পিছনে দৌড়ে আসতেছে কিনা কেউ। এই দৌড়াইতে 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 সে মানে কোনো দিশা হারায় ফেলছে, মানে তার মানে মনে হচ্ছে যে তার ভিতর থেকে তার লাংস বের হয়ে আসবে, এত কষ্ট। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর দৌড়াইছে, কোনো দিক পাইতেছে না। তারপর কি মনে করে সে বাদিকে দৌড়াইলো, চিন্তা করলো যাচ্ছে এইদিকে যাই, মানে একটা মানে র্যান্ডম দিক, বাদিকে দৌড়াইলো। দৌড়াইতে দৌড়াইতে ফ্ল্যাশ লাইট মারতেছে, আবার সামনে দেখতেছে গাছপালার মধ্যে দিয়ে। এরকম করতে করতে এক জায়গায় তার চোখ পড়লো দূরে, গাছপালার ফাঁক দিয়ে ওইদিকে যে দেখা যাচ্ছে দূরে কিছু একটা দাঁড়ায় আছে, মানে কোন একটা কিছু। আরেকটু সামনে যেতে বুঝলো যে ওইটা ওর ভ্যান।
তো দৌড়ায় তাড়াতাড়ি ফাঁকা জায়গাতে বেরোয় আসছে ভ্যানের কাছে। এসে তো মানে ও থ্যাঙ্কস গড মনে মনে বলতেছে, মানে বলতেছে আই শুডন্ট হ্যাভ গান দেয়ার, এটা ভাবতে ভাবতে যে সে আস্তে করে তার ভ্যানের দরজা খুলছে। তো দরজা খুলতে ভিতরে কেবিন ল্যাম্প জ্বলে উঠছে। তো জ্বলার পর দেখতেছে যে বিড়াল বিছানায় মাথা নিচু করে শুয়েছিল চুপচাপ। ওকে দেখেই মাথা তুলে কেমন জানি ভয়ার্থ ভাবে ডাকলো। ও তাড়াতাড়ি যে বিড়াল ওই তার জ্যাকেট খুলে ফেলতে খুলে বিড়ালটা খুলে নিল, নিয়ে ঢুকে দরজা লাগাই দিল। তো দেখতেছে বিড়ালটা ভয় পাইছে বেশ, সে বুঝতে পারছে বিড়ালটা ভয় পাইছে। কেন এত ভয় পাইছে বুঝলো না। মানে বিড়াল তো কিছু দেখার কথা না এখান থেকে, আনলেস ও যদি জানলা দিয়ে তাকায় থাকে। দেখলো যে হ্যাঁ পর্দা তো ও টানে নেই, পর্দা সরানোই ছিল, বেশ খানিকটা সরানো। তো কিছু দেখছে কিনা কে জানে চিন্তা করতেছে। তো বিড়ালটারও জাস্ট পিঠে হাত বুলাই দিয়ে বলছে যে মানে রিল্যাক্স বলে যে মানে ঘুম পাড়ায় দেওয়ার চেষ্টা করছে, বিড়ালটারে শোয়াই দেওয়ার চেষ্টা করতেছে। তো অনেকক্ষণ বসে থাকলো। বৃষ্টি কিন্তু টুপ 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 খুব আস্তে আস্তে পড়তেছে। তো একবার চিন্তা করলো যে এখান থেকে সরে যাবে কিনা। তো চিন্তা করলো যে এখন যে অবস্থা, রাস্তায় নিশ্চয়ই আরো পানি টানি জমছে, এর মধ্যে যাওয়াটা রাত হয়ে গেছে, বেশ রাত, বেরোনটা ঠিক হবে না। এর থেকে এক কাজ করি, সকালে যাই, আমি সব পর্দা টর্দা টেনে শুয়ে পড়ি। এই চিন্তা করো মেক শিওর করলো যে ও লক টক সব করা আছে কিনা, দরজা টরজা সব লক আছে নাকি। তো জ্যাকেট তো আগেই চেঞ্জ করে রাখছে। তো নিজের জাস্ট প্যান্টটা চেঞ্জ করে ও পর্দা টর্দা ভালো মতো টেনে দিয়ে বিছানায় শুয়ে পড়লো। তো ডাস্টিন বিছানায় শুয়ে অনেকক্ষণ তার ঘুম আসতেছে না, কারণ এই টিপ টিপ বৃষ্টির শব্দ আসতেছে, আর ওই যে মাথায় টেনশন যে ও কি দেখলো এটা চিন্তা, অনেকক্ষণ ঘুম আসতেছে না। তো এক সময় ওর এসে গেছে, তন্দ্রার মতো এসে গেছে, মানে ঘুম মানে চোখ লেগে আসছে, ঘুমায় যাবে। এই সময় হঠাৎ করে মনে হলো যে ওর বিড়াল গড় করে ডাকতেছে, আর কেমন জানি বিড়াল যেরকম মারামারি করলে যেরকম শব্দ করে ম্যাও এরকম করে এরকম করতেছে, বেশ মানে গড় করে শব্দ করতেছে, আর বেশ গলার ভেতর থেকে শব্দ করতেছে। ও জাস্ট তাকায় দেখতেছে, তখন কিন্তু ভেতরের ওর যে কেবিন ল্যাম্প বন্ধ করা, এই পর্দার ফাঁক দিয়ে হালকা আলো আসতেছে, ওই রাতের আলো। এর মধ্যে ওই জানালার দিকে তাকায় বিড়ালটা ম্যাও করতেছে। পেছনের যে ওর ছিল মানে হ্যাচটা ছিল, ওই হ্যাচের যে আইন মানে ইটা পেছনের যে উইন্ডশিল্ডের মতো হ্যাচের রেয়ার উইন্ডশিল্ড যেটা, ওইটা কিন্তু ও জাস্ট একটা হালকা পাতলা একটা দিয়ে দিছিল ফিল্টারের মতো, ওখানে পর্দা দেয় নাই। কারণ ওই দিনের বেলা তখন হালকা একটু আলো আসা দরকার। তো রাতের যে আলোটা ওইটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, বাইরের অংশ ওই ফিল্টার ভেদ করেও খানিকটা দেখা যাচ্ছে। তো দেখতেছে বিড়ালটা ওই আলোতে, ওই হালকা আলো রুমের মধ্যে, ওই তার ওই ইসের মধ্যে ভ্যানের মধ্যে ওই হালকা আলোতে চোখে যতটুকু শুয়ে আসছে, এর মধ্যে ডাস্টিন দেখতেছে যে ওর যে ওই পিছনের যে রেয়ার উইন্ডশিল্ড যেটা আছে, ওইটার মধ্যে কিছু একটা হয়তো সামনে আসলো, মাথা, একটা মাথার মতো, এবং মাথাটা বেশ বড় বোঝা গেল। মানে রাতের আলো যতটুকু পড়ছে ওইটা তো ওই জায়গাটা কভার করছে। তো ওই জায়গায় যখন মাথাটা আসছে একটা ছায়া তৈরি হয়েছে। ও দেখতেছে যে ওই মাথাটা সামনে আসছে, উইন্ডশিল্ডের একদম সামনে, বেশ বড় একটা মাথা, এরকম কালো রঙের আসছে এরকম। আর ওর বিড়াল ওইটার দিকে তাকায়, মানে একদম গলার ভেতর থেকে শব্দ করতেছে, এবং সে ভয় পাইছে। তো ডাস্টিন বিড়ালের গায়ে হাত দিয়ে দেখে বিড়ালটা কাঁপতেছে লিটারালি ভিতরে, এবং তার লেজ এরকম ফুলে গেছে, সে বুঝতে পারছে। তো এইরকম অ্যাটাকিং সাউন্ড বিড়াল হয় না, প্রচন্ড ভয় পেয়ে অ্যাটাকিং হয়েছে বিড়ালটা। তো ডাস্টিন বিড়ালের গায়ে হাত দিয়েছে, বলাইতেছে, কিন্তু বিড়াল মানতেছে না, সে এরকম করতেছে। এবং ডাস্টিনের প্রচন্ড ভয় লাগলো, কারণ সে ফিল করলো যে একটা এরকম মাথার মতো কিছু একটা এসে তার গাড়ির রেয়ার উইন্ডশিল্ডের মধ্যে মনে হচ্ছে একদম নাক চেপে ধরে এরকম ভাবে করতেছে। এই সময় সে দেখলো যে একজোড়া চোখ মনে ওইখানে জল জল করতেছে ওই ফিল্টারের ওই পাশে। ফিল্টারটা না থাকলে স্পষ্ট সে দেখতে পারতো। এখানে তার যা মনে হয়েছে বড় একটা মাথা এবং জ্বলন্ত দুইটা চোখ, এরকম মানে জল জল করতে দুইটা চোখ তার দিকে তাকায় আছে রেয়ার উইন্ডশিল্ডের এই ফিল্টারের ওই পারে। ওর কিন্তু একটা পাতলা প্লাস্টিকের নেট টাইপের ফিল্টার লাগানো, ওইটার মধ্যে না থাকলে কিন্তু পুরো স্পষ্ট সে হয়তো অনেক কিছুই দেখতে পারতো আরো। তো ডাস্টিন অন্ধকারে নিজেও কাঁপতেছে, ওর বিড়ালও এরকম গড়গড় করতেছে। সেই তো বিড়ালকে সে রিল্যাক্স করার চেষ্টা করতে, বিড়াল যাতে ওইটাকে আবার না ডাকে, কিন্তু বেশ বড় সাইজের। এই সময় সে একটা ভারী শব্দ শুনলো, মনে হলো নাক দিয়ে নিঃশ্বাস ফেলার মতো, আর মনে হলো তার ভ্যানটাকে কেউ একটু ধাক্কা দিল, সামনের দিকে নড়ে উঠছে ভ্যান। মানে ডাস্টিন এত ভয় পাইছে, ও লাফ দিয়ে তাড়াতাড়ি তার ওই বিছানার থেকে নেমে এসে একদম মানে প্রায় ক্রল করে, মানে একটা পা সামনে দিয়ে কোনো মতো তার সামনে চলে আসছে। এসে ড্রাইভিং সিটে বসে তার সামনের যে উইন্ডশিল্ডের যে একটা কভার দিয়ে রাখছিল ওটা টান দিয়ে সরায় ফেললো, মানে দ্রুত গাড়িটা স্টার্ট দিল, দিয়ে
ধুম করে সে ওটা ড্রাইভে ফেলে টান, মানে অ্যাক্সেলারেটর চেপে ধরছে। ওর এত খেয়ালও নাই যে ও কোন দিকে যাচ্ছে। হেডলাইটটা জ্বালাই দিছে, হঠাৎ করে চোখে পড়লো সামনের রাস্তাটা মানে ভিজা, পানি অনেকটাই জমে গেছে এদিক দিয়ে। তো মোটামুটি আন্দাজেই সে ঘুরায় সামনে বের হয়ে আসছে। প্রচন্ড ভয় পেয়েছে সে, এবং যখন সে ওই দিক দিয়ে বের হয়ে যায় ঘুরে, তখন পিছনে মনে হলো যে বিশাল জোরে একটা প্রাণীর ডাক। তো ডাস্টিন বলছে যে এই ডাকটা জাস্ট লাইক ওই যে আমি সহ ছোটবেলায় শুনছিলাম, মানে আমি যখন আরো ছোট ছিলাম, আমরা যখন গেছিলাম, যেই ডাকটা শুনছিল সেই ডাকটায় আরো লাউড, আরো কাছের থেকে শব্দটা পাইছে। তো ডাস্টিন তাড়াতাড়ি ওখান দিয়ে রাস্তা দিয়ে ঘুরে আসতেছে, এবং তার কাছে মনে হলো ওইটা জিনিসটা ডাকতে ডাকতে তার কাছাকাছি চলে আসতেছে, মানে সাউন্ডটা আরো লাউড হইতেছে, ওনার কাছাকাছি চলে আসতেছে। ও পিছনের দিকে তাকায়, ওই যে তার ইসে কিছু দেখতে পাচ্ছে না আলো আধারির মধ্যে। তো একটা জায়গায় এসে আলোটা বেশ ছড়ায় পড়ছিল রাস্তার দুই পাশে, মানে তার যে হেডলাইটের আলো এটা এইভাবে ছড়ায় গেছে গাছে যে পিছনের অংশটা একটু আলোকিত হয়েছে, আর এর মধ্যে সে ব্রেক করছিল। এই টেইল লাইটের আলোতে আর এই লাইটের ছড়ানো আলোতে কিছু একটা মনে হয়েছে বেশ বড় সাইজের, মানে 8-9 ফিট হবে। তার যে ভ্যান ছিল, ভ্যানের উচ্চতা হবে এরকম, দুইটা হাত উঁচা করে এরকম করে সাউন্ড করতেছে, মনে হলো একটা অবয়বের মতো। তো ডাস্টিন আসলে মানে ও থামার তো প্রশ্নই আসে না, ও কাদার মধ্যে দিয়ে চালায় যেভাবে পারে, উঠে এসে মেন রাস্তায় উঠছে। ওইখান থেকে মানে মেন রাস্তা মানে ওই যে ওই ক্যাম্পের ওই ফরেস্টের রাস্তায়, সেখানে উঠছে। ওইখান থেকে উঠে এসে চালায়, ওই রাত্রে বেলায় বের হয়ে গেছে একদম মেইন রোডে যে সে মানে খুব ফাস্ট চালায় সে একেবারে, মানে আমাদের বাবার যে বাড়ি, আমার আব্বা আলাদা থাকতো, ওই বাড়িতে চলে গেছে। ডাস্টিন আব্বার সাথে থাকতো না, ও আলাদা থাকতো, তারপরও সে আব্বার বাসায় চলে গেছে। তো যাওয়ার পর পার্কিং লটে গাড়ি পার্ক করে সে সমানে হং করতেছিল। তো হং করাতে আমার আব্বা আবার খুব একটু রাগী মানুষ, রাগ করে বেরিয়েছে, মানে হুস দেয়ার বলে কি ব্যাপার বলে ডাস্টিনের গাড়ি দেখে সে চিন্তা করলো যে কি ব্যাপার, ও এরকম হং করতেছে কেন। আব্বা বেরোয় আসছিল বাসা থেকে, বেরোয় আসার পরে ডাস্টিন তখন গেট খুলে ফেলেছে। তো আব্বা জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন সে আব্বাকে বললো যে এরকম ঘটনা সম্পর্কে। তো আব্বা ওর সাথে রাগারাগি করলো যে তোমারে কে বলছে রাত বিরাইতে ক্যাম্পিং করতে, তুমি তো একটা মানে সিক মানুষ হয়ে যেতেছো, দিন নাই রাত নাই তুমি ভ্যান নিয়ে ঘুরো আর এদিক ওদিক যাও, মানে হোয়াট ইজ দ্য ক্যাচ। মানে আমার আব্বার কিছু ব্যবসা বাণিজ্য ছিল, ওগুলো দেখতে বলছিল ডাস্টিনরে, তো ওগুলোর দিকে ওর মন ছিল না একদম। তো আব্বা রাগারাগি করলো। তো যাই হোক, ডাস্টিন পরে চলে আসে। তো এই ঘটনা তো আব্বা শুনছে, এবং আমার ফ্যামিলির আরো আমার কাজিনরাও শুনছে, আমি তো শুনছি। তো আমার ভাই কিন্তু এই জিনিসটা দেখছিল, এবং দ্যাট ইজ দ্য ক্লোজেস্ট মানে আমার ভাইয়ের এক্সপিরিয়েন্স যে এরকম অতিলৌকিক কিছু দেখার, এবং দ্যাট ইজ স্কেরি। তো এই ঘটনা ইরফান শুনতে শুনতে তাদের তখন অলরেডি আলো বের হয়ে গেছে, মানে ভোর হয়ে গেছে। তো তখন ওই ড্যান বলল যে আমার আরো ট্রিপ মারতে হবে, আরো অনেক ডেলিভারি আর সাইট আছে, যেতে হবে। তো যাই হোক, তোমার এই ঘটনাটা বললাম, এরকম ঘটনা যদি তুমি লাইক করো, আরো এরকম ঘটনা পেলে তোমাকে আমি বলবো বলে ইরফানের কাছ থেকে ড্যান বিদায় নেয়। আর ইরফান বেশ ফ্যান্টাসাইজ হয়ে যায় চিন্তা করে যে কেমন লাগবে। ইরফান অনেকদিন চেষ্টা করছে, তার পরিচিত কিছু বন্ধু বান্ধবকে বলছে যে চলো আমরা যে উডসে যাই, মানে ওই নর্দার্ন সাইডে না যেতে পারলো মোটামুটি এখানে যেসব ক্যাম্পিং গ্রাউন্ড আছে ওখানে যাই। তো রাজি করাইতে পারে না, ওখানকার পরিচিত যারা আছে তারা কেউই নাকি যেতে চায় না ওইখানে, দে আর স্কেপটিক, মানে এইসব ব্যাপারে তারা রাজি না। তারা বলে যে আমরা দিনে কোথাও যাই, পিকনিক করে চলে আসি, মানে রাতে থাকবে না তারা। এই জন্য ইরফানের যাওয়া হয় নাই। ইরফান উইশ করে যে সে যদি কখনো সুযোগ পায় সে কারোর সাথে চলে যাবে, হয়তো ড্যান বা এরকম কারোর সাথেই কোনো একটা চান্স খুঁজে যাবে, যে ঘুরে আসবে এরকম জায়গায় একটা রাতে ওভারনাইট স্টে করলে কেমন লাগে সে এক্সপিরিয়েন্সটা সে নেবে। আর যদি কোনো কিছু সেখানে সে পায় সেটা সে জানাবে, বলছে যে পেলে কোনো ভিডিও ফুটেজ পেলে সেটাও পাঠাবে। তো এই ছিল ইরফানের কালেক্ট করা একটা ঘটনা, যেটা আমি শেয়ার করলাম আমার মতো করে। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে, ভয়ের লাগছে। গ্রামের বাড়ি পটুয়াখালীর জেলার কোন এক গ্রামে। আজকে যে আমি ঘটনা শেয়ার করব সেটা আমার আব্বুর সাথে ঘটা ঘটনা। উনি একজন ইমাম সাহেব। তো আমার বাড়ি এখন আমার নানুর বাড়ির কাছে। তো আগে আমাদের বাড়ি ছিল নাকি চরখালী নামক এক গ্রামে। তো নদীতে ভাঙার পরে আমরা আর কি সেখান থেকে আমার নানুর বাড়ির কাছে শিফট হই। তো আমার আব্বুর যে সময় বিয়ে হয়, তো ওই সময় চরখালী নামক এক
গ্রামে আর কি আমার আব্বু থাকতো, তো ওই জায়গায়। তো আমার আব্বু এবং আমার দাদার তাদের এক ক্ষেত ছিল, ক্ষেতের জমি, মানে ওই নদীর পাড়ে ক্ষেতের জমি ছিল, পাতাকপির আর কি ক্ষেত ছিল। তো ওই সময় শীতকাল, তো আমি ঘটনায় চলে যাই। তো একদিন আমার আম্মু আর কি, আমার আব্বুর কাছ থেকে শোনা, আমার আম্মু আর কি নতুন নতুন আমার আব্বুর বাড়িতে আসে। তো সন্ধ্যার পরে আমার আম্মুকে নিয়ে নদীর পাড়ে আর কি খেতে যায়, ক্ষেতের কাছে। তো আমার বাড়ির সামনেই আর কি ধরেন যে নদীর পাড়, অনেক আর কি খালি জমি আর কি, ধরেন যে চর বলি আমরা যেটা, সেটা। তো আমার আব্বু আম্মু যায় সেখানে। তো আমার আব্বু নদীর পাড় থেকে পাইপ নিয়ে আর কি নদীতে ফালায়, তারপর মেশিনে আর কি ওই সময় পানি সেচ দিত। তো ওই সময় দিতে দিতে অনেক রাত হয়ে যায়। তো হঠাৎ করে আমার আম্মু খেয়াল করে যে নদীর তীর থেকে, মানে নদীর যে ওই পার থেকে একটা আগুনের গোলার মতো আর কি, একটা ফুটবল যেরকম আসে উঠতে উঠতে, তো ওই সময় আর কি ওই রকম একটা আগুনের গোলা আর কি আসতে থাকে। তো আমার আম্মু আর কি আবার আব্বুরে ডাক দেয় যে দেখো, একটা আগুনের মতো আসতেছে ওই দিক থেকে। তো সময় রাত আনুমানিক হবে 11টা, 11:30 দিকে ওই সময়। তো আব্বু আর কি তো ইমাম ছিল, যেহেতু তার সবকিছু জানা আছে, মানে শরীর বন্ধ করার বা দোয়া পড়ার, সে আম্মুরে বলতেছে দোয়া পড়ো, ওটা কিছু না। তো ওইটা আর কি দেখতেছে, তারা দুইজনে দাঁড়াই দেখতেছে যে ওই জিনিসটা আসতেছে আগুনের গোলার মতো আইসা আর কি আমাদের যে ক্ষেতের ওইখানে পড়ার পরে একদম মিলাই যায় ওইখানে। তো আব্বু আম্মু ওইখানেই আর কি মেশিন বন্ধ করে ওইখান থেকে চলে আসে আর কি। তাদের ওই সময় কিছুই হয় না, যাই হোক তারা ঘরে আসে। তো আমার আম্মু ওই সময় একটু ভয় পাইলে আমার আব্বু আসে একটু পানি পড়া দেয়, যেহেতু সে ইমাম সাহেব, সে কিছু জানে। তো আমি আর কি সেটা জানি যে আব্বু অনেক কিছু জানে। তো আমি আর কি শুনি যেটা, যে আম্মু আর কি ওদিন আম্মুর গায়ে অনেক জ্বর আসে। তো আম্মু ওইখান থেকে চলে আসে। তারপরে আর আমার বাবার যে বাড়ি যেখানে ছিল সেখানে আর কি যায় না ওইখান থেকে। তো আব্বুরে বলে তুমি রাত্রে তুমি সময় পেলে আইসো আমাদের বাড়ি। তো আব্বু কি করতো, আব্বু এক জায়গায় ইমামতি করাতো এক মসজিদে, তার গ্রামের পাশে। তো তার গ্রাম থেকে, চরখালি থেকে আমার গ্রামের মানে নানার বাড়ি হচ্ছে কমসে কম 5 কিলোমিটার দূর। তো ওই সময় রাস্তাঘাট যেহেতু ভালো ছিল না, তো আমার আব্বু একটা সাইকেল ছিল। তো ওই সময় রাত্রে প্রায় আর কি আমার আব্বুর যাওয়া হতো 11টার পরে আমার নানা বাড়িতে। তো ওই সময় আমার ওখানে হাইওয়ে বলতে কাঁচা রাস্তা, মানে একটু চওড়া, কোনো জায়গায় ইট আছে কোনো জায়গায় ইট নাই, এইরকম অবস্থা। ওই সময় এতটা ভালো না, এখন যে সবকিছু উন্নত, ওই সময় এতটা ভালো ছিল না। তো আমার নানা বাড়ির দিকে আমি আসি। আমার নানা বাড়ি মানে ওই রাস্তা থেকে, যে হাইওয়ে বললি যেখানে এখন যেটা, ওইখান থেকে একটা খাল গেছে আমার নানা বাড়ির রাস্তা। ওইখান থেকে আবার আধা কিলোমিটার ভিতরে ঢুকলে মানে সারি সারি ঘর, রাস্তা মানে খালের এপাশে ওপাশে এরকম। তো আমার নানা বাড়ি যাইতে আমার ওই মেইন রাস্তা থেকে প্রায় 5 থেকে 10 মিনিট লাগে হাইটে গেলে। তো ওই যে আমার মেইন রাস্তার ওইখানে একটা বাগান আছে, বড় বাগান বলি আমরা, যেটা কমসে কম আমাদের হিসাবে আমরা 2 কানি বলি,
দুইখানে নিয়ে অনেক বড় আর কি একটা বাগান। তো শোনা ওইটা নিয়ে অনেক কাহিনী আছে, যে ওখানে বাগানের ভিতরে কখনো দিনের আলো পড়তো না, যে অনেক গাছ মোটা মোটা সব জঙ্গলে পড়া, এপার থেকে ওপার যাওয়া যেত না, কেউ ভয়ে যাইতো না। দেখা যাইতো যে ওইখানে অনেক আগে মানুষ মাইরে মাইরে ওইখানে আর কি ফালাই দিত, অনেকে কেউ লাশ ওইখানে কঙ্কাল হয়ে যেত, কঙ্কালা অনেক পুলিশ আর কি পরে কঙ্কাল নিয়ে যেত, বা অনেক লাশ ওইখানে পাওয়া যেত, যেহেতু ওখানে মানুষের আনাগোনা ছিল না সেহেতু। তো একদিন আমার আব্বু প্রায় 12টার দিকে আর কি আমার আব্বু আমার আর কি যে আব্বুর বাড়ি ছিল চরখালি থেকে আমার নানা বাড়ি আসতেছে। তো আমার ওইখান থেকে 2 কিলোমিটার দূরে আবার 2টা দোকান ছিল। তো রাত্রে যেহেতু 12টা বাজে, ওই সময় সব বন্ধ ছিল, দোকান যারা ছিল দোকানে তার দোকানের ভিতরে ঘুমাইতো। টঙের দোকান বলি যেটা আমরা, ওইটা ছিল চা বিস্কিট, ওইটা ওইখানে পাওয়া যেত। তো আমার আব্বু কি করে, রাত্রে সে মসজিদে যেহেতু নামাজ পড়াইতো, নামাজ টামাজ শেষ করে তার বাড়ি থেকে রওনা দিয়ে তো আস্তে আস্তে প্রায় 1টার উপর হয়ে যায়। তো আব্বুর অনেক রাত হওয়ার কারণে তো আসার সময় তো গরম ছিল ওই সময়। তো আমার আব্বু ওখান থেকে আসে। তো ওই সময় এক লোক ছিল যে আমার আব্বুকে চেনতো আর কি, যে পরে জিজ্ঞেস করছে কে যাইতেছে হুজুরে, ওই বাড়ির জামাই, এরকম করে। তো আব্বু বলতেছে, আব্বু সারা দেয়, হ্যাঁ আমি ওই বাড়ির জামাই, আমি যাইতেছি। এত রাত্রে তুমি কোথায় যাইতেছো? জায়গা তো ভালো না, তুমি রাত্রে বেশি রাত করো না, দেখো আল্লাহর নাম নিয়ে যাও, আর আমি এখানে আছি, তোমার সমস্যা হলে আমার জানাইও, মানে ডাক দিও আমার, আমি আছি এখানে। তো এটা আর কি রাস্তা থেকে বললো, যে তার গরম যেহেতু সেহেতু সে বাড়ির সামনে আর কি বসে রয়েছে, রাস্তার পাশে তার বাড়ি। তো আব্বু সাইকেল চালাইয়ে যাইতেছে। তো আব্বু যাওয়ার সময় আর কি সাইকেলের চেইন পড়ছে 2-3 বার। তো আব্বু ওইটা চেইন ঠিক করে যাইতেছে। তো আমার এখানে ব্রেক অফিস আছে একটা। তো সবাই এখন বুঝতে পারছেন, যদি আমার ওখানে কেউ যদি শুনে থাকেন তাহলে তারা বুঝতে পারবেন যে কোন জায়গায় আমি ঘটনা বলছি। তো ওই ব্রেক অফিস এখন আছে, কিন্তু ওই সময় ছিল না। তো ওই জায়গায় যাওয়ার পরে ওই বাগানের কাছাকাছি, তো ওইখানে 2 সাইডে 2টা পুকুর, ওখানে বেশ তাল গাছ আছে, মনে হয় 10-12টা তাল গাছ হবে। তো ওই বাগানের ভেতর থেকে হঠাৎ করে আব্বু দেখতেছে একটা মহিলা একটা বাচ্চা টানতে টানতে উঠাইতেছে, মানে রাস্তার পাড় থেকে বাগানের থেকে পাড় দিয়ে উঠতেছে একটা মহিলা, একটা বাচ্চা। তো বাচ্চাটা কান্না করতেছে। আব্বু সেটা দেখার পরে আব্বু তো একটু ভয় পাইছে, তো আব্বুর মনে সাহস ছিল। আব্বু সাইকেল থেকে নামার পরে দেখতেছি যে বাচ্চাটার অনেক টানতেছে, টাইনে আর কি হাত, ছোট বাচ্চা তো অন্ধকার না ওই সময় আর কি, ধরেন যে একটু সূর্যের আলো আছে, ওই সময় জোনাক রাত ছিল যেটা আমরা বলি, যে সবকিছু ফর্সা আর কি দেখা যায়। তো ওই রকম মানে চেহারা বোঝা যায় না, যে একটা বাচ্চারে টানে উঠাইতেছে এটা আর কি বোঝা যাচ্ছে। তো আব্বু ওইটা দেখার পর আব্বু আর কি মহিলাকে আর কি বলতেছে যে আরে আপনি কি করতেছেন, এই বাচ্চাটা তো হাত ভেঙে যাবে, আপনি যেরকম টানতেছেন ও উঠতে চাইতেছে না বাচ্চাটা, তো আপনি এক কাজ করতেছেন উঠাইতেছেন। বাচ্চাটা কি করে পাও দিয়ে আর কি মাটি খামচা দিয়ে ধরে বলে যে ও উপরে উঠবো না, আর মহিলা টানতেছে ওরে, টাইনে উপরে উঠাইতেছে, উপরে উঠাইতেছে। আব্বু এটা দেখে আর কি ডাক নিছে যে তুমি এরকম করে এখানে উঠাইতেছে। তো যাই হোক কিছুক্ষণ পরে মহিলাটা উঠছে, উঠার পর বাচ্চাটা কাঁদতেছে অনেক। তো আব্বু আর কি দূরে থেকে কমসে কম 5-6 হাত দূরে ওই মহিলা থেকে বলতেছে যে, আব্বু বলতেছে যে কেন ওরে এত রাত্রে আপনি এখানে, আর আপনি ওরে এরকম টানতেছেন।
তো ওই মহিলা আর কি বলতেছে যে তোর এত দরদ লাগতেছে, আমার বাচ্চারে আমি এত টানতেছি, করতেছি, তোর দরদ লাগতেছে। আব্বু আবার বলতেছে তা থামো না রে, থামো না। আব্বু বলতে এই বাচ্চা তুমি থামো, কেন কাঁদতেছো? তো ওই মহিলা কি করে, ছেলেটারে কোলে নেয়, কোলে নিয়ে আর থাপ্পড় দিতেছে যে থাম থাম কইরা। তো আব্বু আবার বেশি বলতেছে যে থামো থামো কইরা। তো ওই মহিলা কি করে, মহিলা বলতেছে তাহলে তুই থামা, এটা বইলা আব্বুর দিকে মানে পাক্কা মারে আর কি, ধরেন যে একটা ছুঁড়ে মারে যে তুই থামা, এইটা বল। ওইটা আর কি যখনই আব্বুর দিকে আর কি ফালায় বাচ্চাটারে আর কি, তখনই আর কি দেখা যাচ্ছে আব্বু দেখে যে বাচ্চাটা যে ফালাইছে বাচ্চা না, ওইটা একটা আগুনের গলা। এইটা দেখার পর আব্বু আর কি নামায় নিচে পড়ছে, নিচে পড়ার পরে আব্বু আর কি ওইটা দেখার পর আব্বু সোজা সাইকেল ফালাইয়ে সোজা পিছনের দিক দৌড় দেয়। সে দোয়া পড়তে পড়তে ওই সময় দোয়াও তার মনে আসতেছে না, সে অনেক ভয় পায়। ওইটা দেখে সে মারে বাবারে চিল্লে নিদিয়া আর কি দৌড় দেয় পিছনের দিকে, যে দিক থেকে আসতে ওই দিক থেকে দৌড় দেওয়া যাওয়ার পরে আব্বু ওই যে আমি বলছিলাম যে লোক যেখানে ছিল আর কি বাড়ির সামনে, তো সেখান থেকে যায়, সেদিকে যায় আব্বু। তো ওইখানে যায় আব্বু সেন্সলেন্স হয়ে যায়, আব্বুর আর কিছু মনে থাকে না। তো ওই লোক আসে, আসার পর আর কি আব্বুর চোখে নাকি পানি দেওয়া হয়, তারপরে কোন রকম হুঁশ আসে আব্বু। তো তারপর আব্বু বলে এইরকম এরকম ঘটনা। তো ওই লোক কি করে, ওই লোক বলে ঠিক আছে আজকে তুমি এখানে থাকো, সকাল হতে তো আর বেশি দেরি নাই, আর যেটুকু সময় আছে তুমি আমার এখানে থাকো, আমরা এখানে গল্প করি, যখন ফজর হবে ফজরের নামাজ পড়ে তুমি এখান থেকে যাইবে, সেইটা বল। তো এই ছিল আমার ঘটনা। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমাদের এলাকায় একটা পুরনো মাজার আছে, নদীর ধারে বড় বট গাছের ছায়ায়। ছোটবেলা থেকে শুনে আসছি এই মাজারের পীর সাহেব খুব শক্তিশালী মানুষ। তিনি নাকি জীবিত অবস্থায় অনেক কেরামতি দেখিয়েছেন, কিন্তু আশ্চর্যের বিষয় কেউ তার আসল নাম ঠিক করে বলতে পারে না। সবাই শুধু বলে পীর সাহেব। ঘটনাটা শুরু হয়েছিল আমার বড় ভাইকে নিয়ে। ভাই হঠাৎ অদ্ভুত অসুস্থ হয়ে পড়ল, ডাক্তার দেখানো হলো, রিপোর্টে কিচ্ছু ধরা পড়ে না, কিন্তু রাতে সে হঠাৎ উঠে বসে থাকতো, কারো সঙ্গে কথা বলতো, বলতো ওখানে যেতে হবে, ডাক পড়েছে। আমরা ভেবেছিলাম মানসিক সমস্যা, কিন্তু একদিন গভীর রাতে দেখি ভাই একা একা ঘর থেকে বের হয়ে যাচ্ছে। আমি পেছনে পেছনে গেলাম, সে সোজা হাঁটতে হাঁটতে মাজারের দিকে চলে গেল। মাজারের সামনে গিয়ে সে থেমে দাঁড়ালো। তখন রাত প্রায় 2:30, চারিপাশ নিস্তব্ধ। হঠাৎ মাজারের ভেতর থেকে হালকা সবুজ আলো বের হলো। আলোটা স্থির না, ধীরে ধীরে দুলছিল। ভাই তখন খুব নিচু গলায় বলল, আমি এসেছি। আমি ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে। ঠিক তখনই ভেতর থেকে এক বৃদ্ধ কণ্ঠ ভেসে এলো, দেরি করেছ। আমি স্পষ্ট শুনেছি, কিন্তু আশেপাশে কেউ ছিল না। পরদিন সকালে ভাই কিছুই মনে করতে পারল না, কিন্তু তার আচরণ বদলে গেল। সে অকারণে মাজারের কথা বলতো, বলতো পীর সাহেব রাগ করলে ভালো হবে না। গ্রামের কয়েকজন বলল, মাজারে মানত করো, না হলে ছাড়বে না। বাবা বাধ্য হয়ে মানত করলেন, একটা ছাগল নিয়ে গেলেন কোরবানি দিতে। কিন্তু সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। ছাগলটা মাজারের সামনে গিয়ে হঠাৎ থেমে গেল, টানলেও এগোলো না। তারপর আচমকা ছটফট করতে লাগলো। মাজারের খাদেম তখন এসে বলল, সবাই ঢুকতে পারে না, যার ডাক আসে শুধু সেই আসে। আমার বুকের ভেতর ধক করে উঠল, কারণ আগের রাতে যে কণ্ঠটা শুনেছিলাম সেটা মানুষের মতো হলেও কোথাও যেন
ফাঁপা লাগছিল। এরপর থেকে প্রায় প্রতি রাতেই ভাই ঘুমের মধ্যে একই কথা বলতে শুরু করলো। মাটির নিচে শ্বাস আছে, সে জেগে আছে। একদিন সাহস করে আমি একা দুপুরে মাজারে গেলাম। ভেতরে পীর সাহেবের কবরের চারিপাশে লাল কাপড়, ধূপের গন্ধ, কিন্তু অদ্ভুতভাবে মাজারের ভেতর ঠান্ডা, বাহিরের রোদ, ভেতরে কুয়াশার মতো ঠান্ডা। আমি কবরের কাছে দাঁড়াতেই হঠাৎ কানে ভেসে এলো, তুমি কেন এসেছো? আমি ঘুরে দাঁড়াই, কেউ নেই। ঠিক তখন পেছনে খাদেম দাঁড়িয়ে, সে হাসছিল, বলল, সবাইকে ডাকে না, যাকে ডাকে তার আর ফেরত নেই। আমি বললাম, কি ডাকে? সে উত্তর দিল না, শুধু বলল, পীর সাহেব এখনো ঘুমননি। সেদিন থেকে আমি বুঝলাম, এই মাজারের গল্প শুধু অতীতের না, এখানে এখনো কিছু আছে যা রাতের পর রাত জেগে ওঠে। আর আমার ভাইকে সে চিনে ফেলেছে। সেই দিনের পর থেকে ভাইয়ের অবস্থা আরো খারাপ হতে লাগলো। সে দিনের বেলায় চুপচাপ থাকতো, কিন্তু সন্ধ্যা নামলেই তার চোখের ভেতর অন্যরকম একটা দৃষ্টি আসতো, যেন সে আমাদের দেখছে না, অন্য কোথাও তাকিয়ে আছে। একদিন মাগরিবের পর সে হঠাৎ বলে উঠল, আজ সে উঠবে। আমরা ভয় পেয়ে গেলাম। মা কাঁদতে লাগলেন, বাবা আবার মাজারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এবার আমি নিজেই বললাম, আমি যাব। সেদিন রাত ছিল আমাবস্যা, আকাশে চাঁদ নেই, বাতাস ভারী। আমি একা মাজারের দিকে হাঁটছিলাম। দূর থেকে দেখলাম ভেতরে মোমবাতির আলো জ্বলছে, কিন্তু আজ ধূপের গন্ধের সাথে একটা কাঁচা মাটির গন্ধ মিশে আছে। মাজারে ঢুকতেই খাদেম আমাকে দেখে চুপ করে দাঁড়িয়ে রইল, তার চোখের নিচে কালি। সে বলল, আজকে আসার দরকার ছিল না। আমি বললাম, আমার ভাইকে ছেড়ে দিন। সে হালকা হেসে বলল, আমি ছাড়ার কে? ঠিক তখনই মাজারের ভেতরের বাতাস ঠান্ডা হয়ে গেল। কবরের চারিপাশে লাল কাপড় হঠাৎ দুলে উঠল। আমি স্পষ্ট শুনলাম, সে প্রস্তুত। আমার পা জমে গেল, কণ্ঠটা মাটির নিচ থেকে আসছে। খাদেম এবার নিচু গলায় বলল, সবাইকে সে বেছে নেয় না, তোমার ভাইয়ের দাগ আছে। আমি বললাম, দাগ? কিসের দাগ? সে আমার দিকে তাকিয়ে বলল, জন্মের। আমি আর কথা বলতে পারলাম না। ঠিক তখন মাঝারের মেঝেতে একটা সূক্ষ্ম কম্পন তৈরি হলো। কবরের চারিপাশে ফাটলের মতো রেখা দেখা গেল, যেন মাটি নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ পেছন থেকে কারো হাঁটার শব্দ। আমি ঘুরে দেখি আমার ভাই দাঁড়িয়ে। আমি অবাক হয়ে বললাম, তুই এখানে? সে শান্ত গলায় বলল, সে ডেকেছে। তার চোখ পুরো স্বাভাবিক না, চোখের সাদা অংশে হালকা সবুজ আভা। খাদেম তখন সিজদার মতো করে কবরের পাশে বসে বলল, হুজুর, আপনার আমানত হাজির। আমার বুকের ভেতর কেঁপে উঠল। মাজারের ভেতর হঠাৎ সব আলো নিভে গেল, শুধু কবরের উপর হালকা সবুজ আভা। ভাই ধীরে ধীরে এগিয়ে গেল। আমি তাকে টানতে গেলাম, কিন্তু হাত ধরতেই মনে হলো তার শরীর বরফের মতো ঠান্ডা। সে আমার দিকে তাকিয়ে বলল, ভয় পাস না, এটা নেওয়া দেওয়া। ঠিক তখন কবরের মাটি থেকে ফিস ফিস শব্দ উঠল। দেহধার, রূপ নয়। আমি কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ ভাইয়ের শরীর কেঁপে উঠল। সে দুহাত ছাড়িয়ে দাঁড়ালো। তার মুখ দিয়ে অচেনা ভাষায় শব্দ বের হতে লাগলো। খাদেম কাপা কাপা গলায় কিছু পড়ছিল। মাটির ফাটল একটু বড় হলো, মনে হচ্ছিল নিচে শূন্যতা। আমি চিৎকার করে উঠলাম, থামান! কিন্তু তখন খুবই স্পষ্ট শুনলাম, এটা শুরু, শেষ না। আর সেই মুহূর্তে আমি বুঝলাম, পীর সাহেব শুধু স্মৃতি না, কিছু একটা তার নামে জেগে আছে। আর আমার ভাই এখন সেই জগতের মাঝখানে দাঁড়িয়ে। এটা শুরু না, শেষও না। সেই কথাটা শোনার পর আমার বুকের ভেতর কেমন ফাঁকা হয়ে গেল। মনে হচ্ছিল আমি এমন কিছু সামনে দাঁড়িয়ে আছি যেটা মানুষ বোঝার জন্য তৈরি না। মাজারের ভেতরের অন্ধকার যেন আরো ঘন হয়ে উঠল। কবরের চারিপাশের সবুজ আভাটা ধীরে ধীরে তীব্র হতে লাগলো। আর ভাইয়ের শরীর কাঁপতে কাঁপতে এক সময় স্থির হয়ে গেল। তার চোখ দুটো পুরো খোলা, কিন্তু দৃষ্টি আমার ভেতর দিয়ে চলে যাচ্ছে, যেন সে আমাকে দেখছে না, আমার পেছনের কিছু দেখছে। খাদেম তখনও নিচু হয়ে বসে কিছু পড়ছে। আমি তার দিকে ঝাঁপিয়ে পড়ে বললাম, এটা বন্ধ করুন, ওকে ছাড়ুন। খাদেম আমার দিকে তাকালো। তার চোখে ভয় ছিল, কিন্তু সেই ভয়ের ভেতরে এক ধরনের অদ্ভুত বিশ্বাসও ছিল। সে বলল, যা হচ্ছে তা আগে থেকেই ঠিক ছিল, আমরা শুধু সাক্ষী। ঠিক তখন ভাইয়ের মুখ দিয়ে ভারী গম্ভীর একটা কণ্ঠ বের হলো, যেটা তার নিজের না। সে বলল,
আমানত ফিরবে সময় হলে। হঠাৎ কবরের মাটি ফেটে একটা সরু রেখা তৈরি হলো। ফাটলের ভেতর থেকে কাঁচা মাটির গন্ধের সাথে একটা স্যাঁতস্যাঁতে বাতাস বেরিয়ে এলো। মনে হচ্ছিল নিচে অনেক গভীরে কিছু নড়ছে। মাজারের ভেতরের দেওয়ালে ঝুলানো পুরনো ফ্রেমগুলো কাঁপতে শুরু করলো। ধূপদানির ছাই মেঝেতে গড়িয়ে পড়ে ছড়িয়ে গেল। বাতাস নেই, তবু সব নড়ছে। আমি ভাইকে টেনে পেছনে নিতে চেষ্টা করলাম, কিন্তু সে যেন মাটিতে গেঁথে আছে। খাদেম হঠাৎ উঠে দাঁড়িয়ে কবরের মাথার দিকে গিয়ে দাঁড়ালো, বলল, হুজুর, মেয়াদ শেষ হয়নি। মাটির ভেতর থেকে আবার সেই কণ্ঠ, এবার আবারও গভীর আর ভারী। রক্তের দাগ জেগে উঠেছে। আমি বুঝতে পারছি না রক্তের দাগ মানে কি, কিন্তু মনে পড়ল খাদেম বলেছিল জন্মের দাগ। হঠাৎ মাথায় ঝলক দিয়ে উঠল, ভাইয়ের ডান কাঁধে জন্ম থেকে একটা অদ্ভুত চিহ্ন আছে। আমরা কখনো গুরুত্ব দেইনি। ভাই হঠাৎ নিজের কাঁধে হাত রাখলো। তার মুখ বিকৃত হয়ে উঠল। সে ব্যথায় কুঁকড়ে গেল। তারপর ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। তার মুখ দিয়ে আবার অচেনা শব্দ বের হতে লাগলো। শব্দগুলো কোরআনের আয়াতের মতো না, আবার পুরোপুরি অপরিচিতও না, যেন পুরনো কোনো ভাষা। মাজারের বাহিরে তখন কুকুরের হাউমাউ ডাক শুরু হয়েছে। দূরে নদীর দিক থেকে হাওয়া উঠছে, কিন্তু ভেতরের বাতাস আরো ভারী। আমি শেষবারের মতো চিৎকার দিয়ে বললাম, কে আপনি? আমার ভাইকে কেন চাইছেন? কিছুক্ষণ নীরবতা, তারপর খুব ধীরে, খুব স্পষ্ট কণ্ঠ, দেহধার, কাজ বাকি। আমার মাথা ঘুরে উঠল। ভাইয়ের শরীর হঠাৎ নিস্তেজ হয়ে মাটিতে গড়িয়ে পড়ল। সবুজ আভাটা মিলিয়ে গেল। কবরের ফাটল যেন ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। মাজারের ভেতর আবার অস্বাভাবিক অন্ধকার। খাদেম দ্রুত এগিয়ে এসে ভাইয়ের নাকের কাছে হাত ধরল, বলল, শ্বাস আছে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু ভেতরে ভেতরে বুঝলাম এটা শেষ না। ভাইকে কাঁধে নিয়ে আমি মাজার থেকে বের হলাম। বাইরে এসে দেখি আকাশে হালকা মেঘ জমেছে। বাতাস ঠান্ডা, কিন্তু চারিপাশে আবার অস্বাভাবিক নীরবতা, যেন কিছুই হয়নি। বাড়িতে এসে ভাইকে শুইয়ে দিলাম। সে গভীর ঘুমে। ভেতরের দিকে তার জ্বর এলো। কাঁধের জন্মদাগটা লাল হয়ে উঠেছে, ফুলে আছে। সকালে সে জেগে উঠে বলল, ওরা আমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু পুরো না। আমি জিজ্ঞাসা করলাম, মানে? সে ধীরে বলল, কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি ছাড়া পাবো না। আমি বুঝলাম মাজারের সেই রাত শুধু শুরু ছিল। এখন যা হবে তা আমাদের বাড়ির ভেতরেই হবে। সেই দিনটার পর থেকে বাড়ির বাতাসটাই বদলে গেল। বাইরে সব কিছু স্বাভাবিক। সূর্য উঠছে, মানুষ বাজারে যাচ্ছে, আজানের শব্দ ভেসে আসছে, কিন্তু আমাদের ঘরের ভেতরে যেন অদৃশ্য একটা চাপা অন্ধকার জমে রইল। ভাই চুপচাপ হয়ে গেল। আগে সে হাসতো, গল্প করত, এখন ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকে। মাঝে মাঝে নিজের কাঁধের জন্মদাগে হাত বুলিয়ে ফিস ফিস করে কিছু বলে। আমি একদিন তার পাশে বসে জিজ্ঞাসা করলাম, ওরা কি চায়? সে ধীরে মাথা তুলল। তার চোখ ক্লান্ত, কিন্তু গভীরে অন্য কিছু আছে। বলল, পীর সাহেবের কাজ শেষ হয়নি, তিনি মারা যায়নি যেমন সবাই ভাবে। আমার গা কাটা দিয়ে উঠল। তাহলে? সে বলল, তার দেহ গেছে, কিন্তু আমানত রয়ে গেছে, আর সেই আমানত কাউকে নিতে হবে। আমি বললাম, তুই এসব কোথা থেকে জানলি? সে খুব শান্ত গলায় বলল, রাতে বলে দেয়। সেই রাতেই প্রথম ঘটনা ঘটল বাড়ির ভেতরে। আমরা সবাই ঘুমিয়েছিলাম। হঠাৎ রান্নাঘর থেকে বাসনপত্র পড়ার শব্দ এলো। মা দৌড়ে গেলেন। দেখি মাটিতে থালা বাসন ছড়িয়ে আছে। জানালা বন্ধ, দরজা বন্ধ, তবু সব যেন একসাথে ঝাঁকিয়ে ফেলা হয়েছে। ভাই তখন দরজার সামনে দাঁড়িয়ে, তার ঠোঁটে অদ্ভুত হাসি। মা কাপা গলায় বললেন, কি হচ্ছে এসব? ভাই বলল, জায়গা বানাতে হবে। আমি তাকে টেনে নিজের ঘরে নিয়ে এলাম। দরজা বন্ধ করে বললাম, সত্যি করে বল, তোর ভেতরে কি হচ্ছে? সে কাঁধের দাগটা দেখালো। দাগটা এখন স্পষ্ট সবুজাভাব হয়ে উঠেছে। বলল, এটা চিহ্ন, সে আমাকে বেছে নিয়েছে। খাদেম শুধু দরজা খুলছে না, আমার বুক ধরফর করতে লাগলো। কিসের জন্য বেছে নিয়েছে? সে উত্তর দিল না, শুধু বলল, আজ রাতে আবার ডাকবে। আমি সিদ্ধান্ত নিলাম তাকে একা ছাড়বো না। সেদিন গভীর রাতে আমি তার ঘরেই বসেছিলাম। ঘড়ির কাঁটা যখন দুটো ছিল, হঠাৎ ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। জানালার কাছে কুয়াশার মতো আস্তর জমল। ভাই হঠাৎ উঠে বসলো, তার চোখ আধ খোলা। সে ধীরে ধীরে বলল, মাটি ডাকছে।
তারপর ঘরের মেঝেতে সূক্ষ্ম কম্পন শুরু হলো, যেন নিচে কেউ হাঁটছে। আমি হাত দিয়ে মেঝে ছুঁয়ে দেখলাম গরম। হঠাৎ মেঝের এক কোণে হালকা ফাটল দেখা গেল, খুব ছোট্ট কিন্তু স্পষ্ট। সেই ফাটল থেকে কাঁচা মাটির গন্ধ বের হচ্ছে। ভাই উঠে দাঁড়ালো, সে ফাটলের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। তার কণ্ঠ আবার বদলে গেল, ভারী, গভীর। আমি প্রস্তুত না। সে বলল, ফাটলের ভেতর থেকে ফিস ফিস শব্দ। প্রস্তুতি নয়, রক্ত। আমি আর সহ্য করতে পারছিলাম না। দরজা খুলে চিৎকার করে বাবাকে ডাকলাম, কিন্তু বাবা ঘরে ঢুকতেই সব থেমে গেল। ফাটল নেই, বাতাস স্বাভাবিক। ভাই মাটিতে লুটিয়ে পড়ে আছে। বাবা বললেন, তোমরা আবার বাজারে গেছিলে? আমি কিছু বললাম না, কিন্তু বুঝলাম এটা শুধু ভাইয়ের না, পুরো বাড়ির ব্যাপার হয়ে গেছে। পরদিন সকালে খবর এলো, মাজারের খাদেম নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। কেউ বলছে সে সারা রাত কবরের পাশে চিৎকার করছিল। আমার মাথার ভেতর তখন একটাই প্রশ্ন ঘুরছিল, পীর সাহেব যদি সত্যিই ঘুমিয়ে থাকেন, তাহলে কে জেগে উঠেছে? আর কেন আমাদের ঘরেই তার কাজ শুরু হলো? এই প্রশ্নটার উত্তর আমরা খুব দ্রুত জানতে চাচ্ছিলাম, কারণ পরের রাতেই ঘটনা এমন জায়গায় গিয়ে দাঁড়ালো যেখান থেকে আর পেছনে ফেরার উপায় ছিল না। সেদিন সন্ধ্যার পর থেকেই ভাই অস্বাভাবিক চুপচাপ। সে কারো সঙ্গে কথা বলছে না, শুধু উঠোনের মাঝখানে দাঁড়িয়ে মাটির দিকে তাকিয়ে আছে। আমি কাছে গিয়ে বললাম, কি দেখছিস? সে খুব আস্তে করে বলল, এখানে পাতলা, নিচে ফাঁকা। আমার গা শিউরে উঠল। ফাঁকা? কিসের ফাঁকা? সে উত্তর দিল না, শুধু কাঁধের দাগে হাত বুলিয়ে দিল। দাগটা এখন আগের চেয়ে বড়, রং গাঢ় সবুজ। মাঝে মাঝে মনে হচ্ছে দাগটা হালকা নড়ছে, যেন ভেতর থেকে স্পন্দন হচ্ছে। রাত বাড়তেই বাড়ির ভেতরে অদ্ভুত শব্দ শুরু হলো। ছাদের উপর কেউ হাঁটছে, কিন্তু আমাদের টিনের ছাদ। পায়ের শব্দ হলে পরিষ্কার শোনা যায়। এই শব্দটা ভেতর থেকে আসছে, আবার বাহির থেকেও। মা কোরআন পড়তে শুরু করলেন। বাবা চুপচাপ বসে আছেন। আমি ভাইয়ের ঘরের সামনে দাঁড়িয়ে। হঠাৎ ভেতর থেকে সে চিৎকার করে উঠল। দৌড়ে ঢুকে দেখি সে বিছানায় বসে আছে, চোখ পুরো খোলা। তার মুখ দিয়ে ধোয়ার মতো সাদা বাষ্প বের হচ্ছে। সে বলল, সে ঢুকতে চায়, দরজা খুলে গেছে। আমি বললাম, কোন দরজা? সে বিছানা থেকে নেমে মেঝে সেই কোনায় গেল যেখানে আগের রাতে ফাটল দেখাচ্ছিল। এবার সেখানে হালকা কালচে দাগ, যেন মাটি ভিজে আছে। সে হাঁটু গেড়ে বসে মাটিতে হাত রাখলো। সঙ্গে সঙ্গে পুরো ঘর কেঁপে উঠল। দেওয়ালে ঝুলানো ঘড়ি পড়ে ভেঙে গেল। বাতি টিম টিম করে নিভে গেল। অন্ধকারের ভেতর আমি স্পষ্ট শুনলাম, দেহ ধার চাই। আমার বুক ধরপড় করতে লাগলো। আমি ভাইকে টানতে গেলাম, কিন্তু সে যেন পাথর হয়ে গেছে। তার কণ্ঠ বদলে গেছে, এটা আমার নয়, আমার রক্তের। ঠিক তখন বাবা ঘরে ঢুকে পড়লেন। তিনি জোরে দুরূদ পড়তে শুরু করলেন। মা কাঁদছেন। কিছুক্ষণ পর সব থমকে গেল। ভাই নিস্তেজ হয়ে মেঝেতে পড়ে রইল। ভোর হলে আমরা তাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম। ডাক্তার বললেন শারীরিকভাবে সে ঠিক আছে, কিন্তু তার কাঁধের দাগ দেখে থমকে গেলেন। বললেন, এটা জন্মদাগ না, এটা নতুন। আমি কিছু বললাম না। সেদিন বিকালে খবর এলো মাজারের খাদেম মারা গেছেন হঠাৎ। কেউ বলছে হার্ট অ্যাটাক, কেউ বলছে রাতে সে কবরের ভেতর থেকে আওয়াজ শুনছিল। আমি বুঝলাম যে দরজা খুলেছিল সে এখন আর একা না, খাদেম নেই, মাজারে আর কেউ নেই। কিন্তু যার নাম নিয়ে এত কিছু হচ্ছে, সে কি সত্যি কবরের ভেতরে, নাকি কবর শুধু আড়াল? সেই রাতে ভাই নিজে থেকেই বলল, আজ সে পুরো আসবে। আমার বুকের ভেতর বরফ জমে গেল, কারণ তার কণ্ঠে ভয় নেই, বরং অপেক্ষা। সেই অপেক্ষার মানে আমরা খুব দ্রুত বুঝতে পারলাম। সেদিন রাতটা অন্য সব রাতের মতো ছিল না। সন্ধ্যার পর থেকেই আকাশে মেঘ জমেছিল, কিন্তু বৃষ্টি নামেনি। বাতাসে একটা চাপা গন্ধ, কাঁচা মাটি আর পুরনো ধূপের মিশ্রণ, যেন মাজারের ভেতরের গন্ধ আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছে। ভাই রাতের খাবার খায়নি, চুপচাপ উঠোনের মাঝখানে দাঁড়িয়েছিল। তার চোখে অদ্ভুত এক স্থিরতা। আমি কাছে গিয়ে বললাম, ঘরে যা। সে মাথা নাড়ল, বলল, আজ ঘরেই আসবে। কথাটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। রাত ঠিক 2টোর দিকে সব শুরু হলো। প্রথমে মেঝের নিচে খুব সূক্ষ্ম কম্পন, তারপর ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে উঠল। মা ঘুম থেকে উঠেই বললেন, বুকে চাপ অনুভূত হচ্ছে। বাবা দরজার দিকে এগোতেই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ভাই তখন ঘরের মাঝখানে দাঁড়িয়ে, তার কাঁধের দাগটা এবার স্পষ্ট জ্বলছে। সবুজ আলো নয়, বরং ম্লান নীলচে আভা। হঠাৎ মেঝের সেই কোনায় আবার ফাটল দেখা দিল।
এবার আগের চেয়ে চওড়া। ফাটলের ভেতর থেকে ঠান্ডা ধোঁয়া বের হচ্ছে, আর সেই ধোঁয়ার ভেতরে খুব আস্তে একটা ছায়া তৈরি হচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, বাবা! বাবা দুরূদ পড়তে শুরু করলেন। মা কাঁদতে কাঁদতে কোরআন হাতে তুলে নিলেন। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো, মানুষের মতো অবয়ব, কিন্তু মুখ দেখা যাচ্ছে না, শুধু গভীর অন্ধকার। একটা কণ্ঠ ভেসে এলো, সময় পরিপূর্ণ। ভাই সামনে এগিয়ে গেল, তার গলায় আর তার নিজের স্বর নেই। সে বলল, আমার রক্ত আমার দায়। আর আমি ছাপিয়ে পড়ে তাকে পেছনে টানলাম, কিন্তু যেন অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেলাম। শরীর পিছিয়ে গেল, ছায়াটাও আরো কাছে এলো। মেঝের ফাটল বড় হতে লাগলো, মনে হচ্ছিল পুরো ঘরটাই নিচে বসে যাচ্ছে। হঠাৎ আমার চোখে পড়ল ভাইয়ের কাঁধের দাগ থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু সেটা লাল না, গাঢ় কালচে। আর সেই রক্ত মাটির ফাটলের দিকে গড়িয়ে যাচ্ছে। আমি তখন মরিয়া হয়ে বললাম, আপনি কে? আপনি কে? পীর সাহেব? কিছুক্ষণ নীরবতা, তারপর উত্তর এলো, নাম ধার দেহ ধার, কাজ বাকি। আমি বুঝলাম এটা পীর সাহেব না, কেউ তার নাম ব্যবহার করছে। ঠিক তখন বাবা উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। কণ্ঠ কাঁপছিল, কিন্তু থামেননি। ঘরের বাতাস যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল, ছায়াটা কেঁপে উঠল। ভাই হঠাৎ প্রচন্ড চিৎকার করে মাটিতে পড়ে গেল। ফাটল এক মুহূর্তে বন্ধ হয়ে গেল, ধোঁয়া মিলিয়ে গেল, ঘর আবার স্বাভাবিক। কিন্তু ভাই নিস্তেজ। আমরা তাকে ধরে বিছানায় তুললাম। তার কাঁধের দাগ এখন ফ্যাকাশে, কিন্তু পুরোপুরি না। সে খুব আস্তে চোখ খুলে পড়ল। সে পুরোপুরি আসতে পারেনি, কিন্তু থামেনি। আমার বুকের ভেতর আবার সেই ঠান্ডা স্রোত নেমে এলো, কারণ আমি বুঝলাম আজ সে ঢুকতে পারেনি, কিন্তু দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। আর যদি একবার পুরো খুলে যায়, তাহলে শুধু আমার ভাই না, এই বাড়ি, এই জমিন, সবকিছু তার হয়ে যাবে। এই উপলব্ধিটা মাথায় আসার পর আমি সিদ্ধান্ত নিলাম, বসে থাকলে চলবে না। বাবা গ্রামের ইমাম সাহেবকে ডেকে আনলেন। ইমাম সাহেব এসে ভাইয়ের কাঁধের দাগটা দেখলেন, দীর্ঘক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, এটা সাধারণ জিনের ব্যাপার না, নামের আড়ালে শক্তি কাজ করছে। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে? তিনি বললেন, মাজারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। যে পথ খুলেছে সেই পথ বন্ধ করতে হবে। কিন্তু সমস্যা হলো, আমরা তো নিজেরা সেই দরজা খুলিনি, খাদেম খুলেছিল, আর এখন খাদেম নেই। সেই রাতে আমরা সিদ্ধান্ত নিলাম মাজারে যাব, ভোরের আগেই। কারণ ইমাম সাহেব বললেন, যখন ডাকে তখন শক্তি বেশি, সূর্য ওঠার আগে গেলে দুর্বল লাগে। আমি, বাবা আর ইমাম সাহেব মাজারের দিকে হাঁটলাম। আকাশ তখন ধূসর, চারিপাশে কুয়াশা। মাজারের সামনে পৌঁছে দেখি দরজা আধ খোলা, ভেতরে কোনো আলো নেই। আমরা ঢুকতেই অদ্ভুত ঠান্ডা বাতাস গায়ে লাগলো। কবরের চারিপাশে লাল কাপড় মলিন, ধূপের গন্ধ নেই, বরং স্যাঁতসেঁতে মাটির গন্ধ। ইমাম সাহেব কবরের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কিরাত শুরু করলেন। তার কণ্ঠ ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ কবরের মাটি থেকে খুব হালকা একটা কম্পন উঠল। আমি পেছাতে চাইলাম, কিন্তু ইমাম সাহেব হাত তুলে ইশারা করলেন, স্থির থাকো। মাটির নিচ থেকে ধীরে ধীরে সেই কণ্ঠ এলো, নাম নিয়ে এসেছো? ইমাম সাহেব থামলেন না, পড়তে লাগলেন। কণ্ঠটা আবার, দেহ ফেরাও। আমার বুকের ভেতর ধরফর করছিল। আমি বললাম, আমার ভাইকে ছেড়ে দিন। মাটির ফাটল খুব সূক্ষ্মভাবে দেখা দিল, আগের মতো বড় না, কিন্তু স্পষ্ট। ইমাম সাহেব আবার কবরের মাটি স্পর্শ করে বললেন, তুমি যদি পীর সাহেব হও, আল্লাহর বান্দা হও, তাহলে আল্লাহর নাম শুনে থাকো। আর যদি তার নাম ব্যবহার করা অন্য কিছু হও, তাহলে এখান থেকে বিদায় হও। কিছুক্ষণ নীরবতা, তারপর এক চাপা হাসি। নাম ধরেছি, শক্তি না। আমার শরীর কেঁপে উঠল। ঠিক তখন মাজারের ছাদ থেকে চুন ঝরতে লাগলো, ভেতরের বাতাস ভারী হয়ে উঠল। ইমাম সাহেব উচ্চস্বরে আয়াত পড়তে লাগলেন। ফাটল একটু বড় হলো, কিন্তু হঠাৎ যেন অদৃশ্য কিছু চাপ দিয়ে সেটা বন্ধ করে দিল। কম্পন থেমে গেল। ইমাম সাহেব গভীর শ্বাস নিয়ে বললেন, সে পুরনো শক্তিতে না, কিন্তু তোমাদের বাড়ির সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে, কেটে ফেলতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে? তিনি বললেন, দাগটাই চাবি। আমার মনে পড়ল ভাইয়ের কাঁধের জন্মদাগ। আমরা দ্রুত বাড়ি ফিরলাম। ভাই তখনও শুয়ে, চোখ বন্ধ, কিন্তু তার ঠোঁট নড়ছে। খুব আস্তে বলছে, সে ফিরে আসবে, সে অসম্পূর্ণ।
আমি বুঝলাম এটা শেষ না, কারণ মাজারে আমরা তাকে পুরো থামাতে পারিনি, শুধু সাময়িক চাপে রেখেছি। আর সে অসম্পূর্ণ কাজ শেষ না করা পর্যন্ত ছাড়বে না। সেই কথাটা মাথায় নিয়েই আমরা পরের রাতের জন্য প্রস্তুতি নিলাম। ইমাম সাহেব বলেছিলেন, তাকটাই চাবি। এর মানে যদি তাগের মাধ্যমে সংযোগ তৈরি হয়ে থাকে তাহলে সেই জায়গাতেই বন্ধ করতে হবে। সেদিন রাতে ভাইকে একা ঘুমোতে দিলাম না, আমরা সবাই একই ঘরে বসে থাকলাম। ইমাম সাহেব কোরআন নিয়ে বসলেন, বাবা নিবিড় কিন্তু দৃঢ়, মা কান্না চেপে বসে আছেন। রাত বাড়ার সাথে সাথে আবার সেই অস্বাভাবিক ঠান্ডা নেমে এলো, কিন্তু এবার আমরা প্রস্তুত ছিলাম। ঘড়ির কাঁটা দুটো ছুতেই ভাই হঠাৎ উঠে বসলো। তার চোখ পুরো খোলা, কিন্তু এবার আগের মতো কাঁপছে না, বরং স্থির। সে খুব শান্ত গলায় বলল, সে এসেছে। আমরা কিছু বলার আগেই তার কাঁধের দাগ চলে উঠল, নীলচে আভা ছড়িয়ে পড়ল। ঘরের বাতি নিচে থেকে নিভে গেল। মেঝেতে সেই পুরনো ফাটল আবার দেখা দিল, কিন্তু এবার সেটা এক জায়গায় না, ধীরে ধীরে ঘরের মাঝখান পর্যন্ত ছড়িয়ে গেল, যেন মাটি পাতলা হয়ে যাচ্ছে। ফাটলের ভেতর থেকে ধোঁয়ার মতো ছায়া উঠতে লাগলো, আর সেই একই কণ্ঠ, দেহধার, সময় পূর্ণ। ইমাম সাহেব উচ্চস্বরে আয়াত পড়তে শুরু করলেন। তার কণ্ঠ শক্ত দৃঢ়, বাতাস ভারী হয়ে উঠল। ভাই কাঁপতে শুরু করলো। সে নিজের কাঁধ চেপে ধরে বলল, আমি দিচ্ছি না। এই প্রথম সে নিজের গলায় কথা বলেছে। ছায়াটা হঠাৎ বড় হয়ে উঠল। ঘরের দেওয়ালে তার অবয়ব পড়ল, মানুষের মতো, কিন্তু মাথা অস্বাভাবিক লম্বা। কণ্ঠটা এবার রাগে ভারী, রক্ত দিয়েছে, ফেরত নাও। আমি বুঝলাম এটা সেই মুহূর্ত। ইমাম সাহেব ভাইয়ের কাঁধে হাত রেখে পড়তে লাগলেন। আমি দেখলাম দাগ থেকে ধোঁয়ার মতো কিছু বের হচ্ছে। ধোঁয়াটা ছায়ার দিকে যাচ্ছে, কিন্তু মাঝপথে থেমে যাচ্ছে। ভাই চিৎকার করে উঠল, তার শরীর কাঁপছে। মাটির ফাটল আরো বড় হচ্ছে, মনে হচ্ছিল পুরো ঘরটাই ভেঙে পড়বে। ঠিক তখনই ইমাম সাহেব জোরে বললেন, যদি নাম ধার করে থাকো, নামের মালিকের সামনে দাঁড়াও। এক ঝলক বাতাস ঘর ভরে গেল, ফাটল থেমে গেল, ছায়াটা যেন টান খেয়ে পিছিয়ে গেল। কণ্ঠটা দুর্বল হয়ে এলো, দরজা বন্ধ করেছ, কিন্তু হিসাব থাকবে। এরপর হঠাৎ সব নিস্তব্ধ, ফাটল মিলিয়ে গেল, বাতি জ্বলে উঠল। ভাই নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। আমরা দ্রুত তাকে বিছানায় তুললাম। তার কাঁধের দাগ এখন ফ্যাকাশে, প্রায় মিলিয়ে গেছে। ভোর হলে ভাই জেগে উঠল, তার চোখ স্বাভাবিক, কণ্ঠ স্বাভাবিক। সে বলল, সব শেষ। আমি তার কাঁধের দিকে তাকালাম। দাগটা খুব হালকা ছায়ের মতো আছে, কিন্তু জ্বলছে না। ইমাম সাহেব বললেন, যে নাম ধার করেছিল সে শক্তি হারিয়েছে, দরজা বন্ধ হয়েছে, তবে জায়গাটা পবিত্র রাখতে হবে। আমরা সেই দিনই মাজারে গেলাম। কবরের চারিপাশ পরিষ্কার করা হলো, নিয়মিত কোরআন খতমের ব্যবস্থা হলো। এরপর থেকে আর ফাটল দেখা যায়নি, কোনো সবুজ আলো না, কোনো ফিসফিসানি শব্দ না। ভাই ধীরে ধীরে পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল। আজ বহু বছর কেটে গেছে, মাজার এখনো আছে, কিন্তু আমরা জানি সব পবিত্র জায়গার আড়ালে পবিত্র কিছু থাকে না। কখনো কখনো নাম ব্যবহার করে, কিন্তু অন্য কিছু শক্তি জেগে ওঠে। আর সেই শক্তি থামাতে হলে ভয় নয়, বিশ্বাস দরকার। এই ছিল আমার ঘটনা। সবাই ভালো থাকবেন। মাজার, পীর সাহেব, করামত, এসব শব্দ আমরা ছোটবেলা থেকে শ্রদ্ধার সঙ্গে শুনে আসছি, কিন্তু আজকের গল্প আমাদের একটা বিষয় মনে করিয়ে দেয়, সবকিছু যা পবিত্র নামে পরিচিত তা সত্যিই পবিত্র নাও হতে পারে। কখনো কখনো কারো নাম, কারো কবর, কারো স্মৃতিকে ব্যবহার করে অন্য শক্তি হিসাবে কাজ চালিয়ে নেয়। এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা হলো, অন্ধবিশ্বাস বিপজ্জনক। সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে, কিন্তু যাচাই ছাড়া কারো কাছে নিজেকে সঁপে দেওয়া ঠিক না। আর একটা বিষয় স্পষ্ট, ভয় যখন বাড়ে তখন আতঙ্ক নয়, বিশ্বাসী শক্তি দেয়। যদি পরিবার একসাথে থাকে, যদি সঠিক পথে চলা হয়, যদি আল্লাহর উপর ভরসা থাকে, তাহলে যত বড় ছায়া আসুক স্থায়ী হতে পারে না। যিনি এই ঘটনা আমাদের কাছে পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় 10-12 বছর আগের একটি ঘটনা। বর্ষাকালের প্রায় শেষ দিক, লালমনিরহাটের এক প্রত্যন্ত গ্রামে আমার মামার বাড়ি। বাড়ির ঠিক পিছনেই বহু বছরের পুরনো একটি কবরস্থান,
দিনের বেলায় জায়গাটা শান্ত, কিন্তু সূর্য ডুবে গেলে কেউ আর সেদিকে যেত না। গ্রামের মানুষেরা বলতো মাঝরাতে ওই কবরস্থান থেকে মাটি গোড়ার মতো শব্দ শোনা যায়। কেউ কেউ আবার দাবি করত সাদা কাপড়ে মোড়ানো একটি অস্পষ্ট অবয়ব কবরগুলোর মাঝখানে ধীরে ধীরে হাঁটতে নাকি দেখা যায়। কেউ নিশ্চিত করে কিছুই বলতে পারত না, কিন্তু ভয়টা ছিল সবার মনে। প্রথম রাতে আমি এসব কুসংস্কার ভেবেই উড়িয়ে দিয়েছি, কিন্তু রাত প্রায় 1টা বাজতেই আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। টকটক করে শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল যেন ভেজা মাটির নিচ থেকে কেউ ধীরে ধীরে আঘাত করছে। আমি জানালার পর্দা সরিয়ে কবরস্থানের দিকে তাকালাম। চাঁদের ক্ষীণ আলোয় কবরগুলো অস্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ একটা কবরের পাশে যেন সাদা রঙের কোনো অবয়ব দাঁড়িয়ে আছে। ভালো করে তাকাতেই সেটা ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। পরের দিন সকালে বিষয়টা বলতেই সবাই যেন চুপ হয়ে গেল। শুধু দাদু বললেন, রাতে ওইদিকে তাকাবি না, অনেকেই অদ্ভুত কিছু দেখেছে, কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারেনি আসলে কি। আমি বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলতেই চাইছিলাম, কিন্তু দ্বিতীয় রাতে শব্দটা আবারও এলো। এবার শুধু ঠক ঠক নয়, মনে হচ্ছিল কেউ খুব আস্তে আস্তে মাটির নিচ থেকে ফিসফিস করছে। শব্দগুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল না, কিন্তু শুনলেই শরীর কেঁপে উঠছিল। আমি সাহস করে টর্চ হাতে বারান্দায় বের হলাম। চারদিকে নিস্তব্ধতা। ঠিক তখনই কবরস্থানের ভিতর থেকে একটা ঠান্ডা বাতাস এসে গায়ে লাগলো। টর্চের আলো ফেলতেই দেখলাম দূরে একটি সাদা ছায়ার মতো অবয়ব ধীরে ধীরে কবরগুলোর মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছে। আমি এক পা এগোতেই সেটি হঠাৎ থেমে গেল, তারপর ধীরে ধীরে ঘুরে আমার দিকেই তাকালো। মুখ স্পষ্ট না, শুধু মনে হচ্ছিল অন্ধকারের ভিতর দুটি স্থির চোখ তাকিয়ে আছে। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়াইনি, দৌড়ে ঘরে ফিরে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু দরজা বন্ধ করার কয়েক সেকেন্ড পরই বাইরে আবারও সেই ঠকঠক শব্দ, যেন ঠিক দরজার সামনে। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ সব শব্দ থেমে গেল। সকালে দরজা খুলে দেখি উঠোনে কিছুই নেই, কিন্তু কবরস্থানের দিকে তাকিয়ে দেখি রাতের বৃষ্টিতে চারপাশের মাটি সমান হলেও একটি কবরের সামনে ভেজা মাটিতে অদ্ভুত কিছু পায়ের ছাপ রয়েছে, যেগুলো কবরের দিকেই গেছে, কিন্তু ফিরে আসার যেন কোনো ছাপে। সেদিনের পর আর কখন রাতের বেলা কবরস্থানের দিকে তাকানোর সাহস আমার হয়নি। আজও যখন গভীর রাতে নীরবতার মধ্যে দূর থেকে ভেজা মাটিতে আঘাতের শব্দ আমার কানে আসে, তখন সেই রাতের কথা আমার মনে পড়ে। সব শব্দের ব্যাখ্যা হয়তো সবসময় জানা হয়, তবে অন্ধকারে দেখা বা শোনা প্রতিটি অদ্ভুত ঘটনার পিছনে বাস্তব কারণও থাকতে পারে। এমন পরিস্থিতিতে কৌতূহলের পাশে বিপজ্জনক জায়গায় না গিয়ে নিরাপদে থাকাই মনে হয় সবচেয়ে ভালো। এই ঘটনার প্রায় 3 দিন পর আমি ঠিক করলাম এবার আর শুধু দূরে থেকে দেখব না। তবে আমি একা নই, আমার সঙ্গে ছিল গ্রামের 2 বন্ধু রাকিব আর নাইম। আমরা দুজনেই সিদ্ধান্ত নিই বাড়ির ছাদ থেকেই কবরস্থান পর্যবেক্ষণ করব, কারণ নিরাপত্তা ঝুঁকিতে ফেলব না। রাত তখন প্রায় 1:45। চারপাশে এমন নীরবতা যেন পুরো গ্রাম ঘুমিয়ে আছে। হঠাৎ আবার সেই পরিচিত শব্দ, ঠক ঠক। আমরা টর্চ জ্বালালাম না, শুধু চাঁদের দিকে আলোয় তাকিয়ে রইলাম। শব্দটা যেন কবরস্থানের একবারে মাঝখান থেকে আসছে।
কয়েক মুহূর্ত পর দেখতে পেলাম কুয়াশার মধ্যে একটি লম্বা সাদা অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে। তাদের মুখ দেখা যাচ্ছে না, শুধু মনে হচ্ছিল যে এক কবর থেকে আরেক কবরের দিকে তাকিয়ে হাঁটছে। রাকিব কাপা গলায় বলল, ওটা ওটা কি? কেউ উত্তর দিতে পারলাম না। ঠিক তখনই দূরের একটি শুকনো গাছের ডাল ভেঙে পড়ল। আমরা তৎক্ষণাৎ চমকে উঠলাম। আবার কবরস্থানের দিকে তাকাতেই দেখি সাদা অবয়বটি আর নেই, কিন্তু এবার অন্য কিছু দেখা গেল। একটি পুরনো কবরের পাশে মাটি যেন একটু বসে গেছে। বাতাসে শুকনো পাতার শব্দ হচ্ছিল, আর সেই শব্দের ফাঁকে আবারও শোনা গেল ঠক ঠক। এবার শব্দটা খুব ক্ষীণ। ভোর হওয়ার পর গ্রামের কয়েকজন মিলে জায়গাটা দেখতে গেল। কাছ থেকে দেখা গেল সাম্প্রতিক বৃষ্টির কারণে কবরের পাশের ভেজা মাটি কিছুটা ধসে পড়েছে। সেই ফাঁকা অংশে বাতাস ঢুকে অদ্ভুত প্রতিধ্বনি তৈরি হতে পারে, এমনটাই গ্রামের এক প্রবীণ ব্যক্তি ধারণা করলেন। আর রাতে দেখা সেই সাদা অবয়ব কেউ নিশ্চিত করে বলতে পারলাম না। কারো মতে সেটা কুয়াশা আর চাঁদের আলোর বিভ্রম, আবার কারো মতে অন্য কিছু। কিন্তু সেই রাতের পর থেকে আমরা আর কখনো গভীর রাতে কবরস্থানের দিকে দাঁড়িয়ে তাকিয়ে থাকি। এর পরের রাতে সারাদিন আকাশ মেঘলাই ছিল। সন্ধ্যার পর হালকা বৃষ্টি নেমে চারপাশ আরো নিস্তব্ধ হয়ে গেছিল। রাত প্রায় 2টো। হঠাৎ পুরো এলাকায় বিদ্যুৎ চলে গেল। অন্ধকার এত ঘন যে নিজের হাতটাও ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না। ঠিক সেই সময় আবারও শোনা গেল ঠকঠক শব্দটা, কিন্তু এবার শব্দটা কবরস্থানের ভিতর থেকে নেই, যেন বাড়ির পিছনের বাজারের দিক থেকে আসছে। আমরা কেউ বাহিরে বের হলাম, জানালার ফাঁক দিয়ে শুধু বাহিরে তাকালাম। কিছুক্ষণ পর বাতাসে একটি সাদা কাপড় উড়তে দেখলাম। দূর থেকে সেটি মনে হচ্ছিল যেন একজন মানুষ ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু ঝড়ো হাওয়া থামতেই বোঝা গেল সেটি একটি শুকনো গাছের ডালে আটকে থাকা কাপড়ের টুকরো হতে পারে। ঠিক তখনই আবার ঠক করে এবার শব্দটা আরেকবার হলো। তারপর সবাই চুপ। ভোরে কয়েকজন গ্রামবাসী মিলে কবরস্থান আর আশপাশ ঘুরে দেখল। বৃষ্টির কারণে কিছু মাটি নরম হয়ে গিয়েছিল, আর কাছেই একটা ভাঙা বাঁশ বাতাসে দুলে পাশের কাঠের বেড়ায় আঘাত করছিল। রাতে শোনা অন্তত কিছু শব্দের ব্যাখ্যা এভাবেই মিলল। তবুও একটি বিষয়ের ব্যাখ্যা কেউ দিতে পারল না। বাড়ির পিছনের ভেজা মাটিতে কয়েকটি অদ্ভুত পায়ের ছাপ দেখা গিয়েছিল, কিন্তু সেগুলো কিছু দূর গিয়ে হঠাৎ শেষ হয়ে যায়। বৃষ্টি, নরম মাটি বা অন্য কোনো কারণে এমন হয়েছে কিনা কেউ নিশ্চিত হতে পারে। সেই ঘটনার পর রাতের বেলা কবরস্থানের পাশে কেউ আর অকারণে যেত না। কেউ বলতো সবাই প্রকৃতির খেলা, আবার কেউ বলতো কিছু রহস্যের উত্তর হয়তো আমাদের জানা নেই। এরপর কয়েক মাস কেটে গেল। সবাই ধীরে ধীরে রাতগুলোর কথা ভুলতে শুরু করেছিল। তখন গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল বহু পুরনো কবরস্থানের ভাঙ্গা সীমানা মেরামত করতে হবে। কয়েকজন শ্রমিক সকালবেলা কাজ শুরু করলেন। দুপুরের দিকে তারা কবরস্থানের এক কোণে মাটির নিচে একটি পুরনো লোহার বাক্স খুঁজে পেলেন। বাক্সটি মরিচায় ঢেকেছিল। খুলে দেখা গেল ভিতরে সোনা দায়না বা কোনো অলৌকিক বস্তু নয়, কিছু পুরনো কাগজ, একটা মরিচে ধরা তালা আর একটি ভাঙ্গা পিতলের লণ্ঠন। কাগজগুলো এতটাই নষ্ট হয়ে গিয়েছিল যে লেখা পড়াই যাচ্ছিল। বৃদ্ধ গ্রামবাসীরা বললেন বহু বছর আগে এখানে কবরস্থানের দেখাশোনার জন্য একটি ছোট্ট ঘর ছিল। সম্ভবত সেখানকার জিনিসপত্র মাটির নিচে
চাপা পড়ে গিয়েছিল। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।